আমাকে একদম টাচ করবে না। তুমি আমার কাছে আসলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। অধরা, কি হয়েছে? এমন কেন করছো? কেন করছি বুঝতে পারছো না? আমি একটু শান্তি খুঁজতেই তো তোমার কাছে আসি, তাই না? তুমি আমাকে প্রতিনিয়ত এইভাবে কেন ঠকালে? আমার কি অপরাধ ছিল অয়ন? আমি কি করছি সেটা তো বলবে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি কোনো ভুল করে থাকলে সরি, আর রাগ করো না। অয়ন কথাটা বলে অধরাকে নিজের কাছে টেনে নিল। অধরাকে জড়িয়ে ধরতে যাবে, অধরা সাথে সাথে জোরে জোরে থাপ্পড় মেরে কলার চেপে ধরে কান্না করতে করতে বলতে লাগলো। আর কত মিথ্যা ভালোবাসার নাটক করবি, আর কত ঠকাবি আমাকে? তুই যে আমাকে ভালোবাসিস না সেটাই সোজা কেন বলে দেস নাই? কেন তুই আমার সাথে একটা বছর অভিনয় করে গেলি? কেন আমার সাথে এমন করলি? আমি তো তোর এই মিথ্যা ভালোবাসা চাই নাই। আমি তোর বিয়ে করা স্ত্রী। আমি তোর ভালোবাসা পাওয়ার কি কোনো অধিকার নাই? তুই আমাকে ফেক লাভ কেন দিলি? আমার কথার উত্তর দে। অধরা কথাগুলো বলে কান্না করতে লাগলো। অয়ন গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অধরা অঝরে কান্না করতে লাগলো। অয়ন অধরাকে বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসি নাকি মিথ্যা, ওইটা বড় কথা না। আমি কি তোমাকে একবারও কষ্ট দিয়েছি, নাকি তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করেছি? আমার মনের বিরুদ্ধে গিয়েও হইলেও আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি। তোর এই মিথ্যা ভালোবাসা আমি চাই না। তুই আমাকে বাসর রাতে যদি বলতি আমাকে তুই কখনো ভালোবাসতে পারবি না, তাহলে আমি কখনো তোকে ভালোবাসতাম না, তোর থেকে দূরে থাকতাম। কিন্তু তুই আমার সামনে ভালোবাসার অভিনয় করে গেলি। আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। নিজের ছোট বোনের জীবনটা নষ্ট করে দিয়েছি। দুজন মিলে আমাকে কেন অপরাধী করে দিলে? তোমাদের কি ক্ষতি করেছিলাম আমি? অধরা কথাগুলো বলে কান্না করতে লাগলো। অয়ন অধরার পাশে বসতে গেলে অধরা রাগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম আমার কাছে এসে বসবি না। তুই এখান থেকে চলে যা। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমি তোকে খুন করে ফেলতে পারি। আমার সামনে থেকে যা, প্লিজ যা। আমি কোথায় যাব? যেখানে ইচ্ছে সেখানে যা। আমার চোখের সামনে আর আসিস না। অধরা, আমি তোমাকে চুপ, একদম চুপ। তোর ওই মুখে একদম আমার নাম মুখে নিয়ে আসবি না। আমি তোর মুখে আমার নাম শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে তুই যা। আমার এই দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই। তুই আমার থেকে দূরে যা। তোর খরচ প্রতি মাসে পেয়ে যাবি, বাট আমার সামনে তুই আসবি না। আমার খরচের দরকার নাই। আমি শুধু একটা কথা জানতে চাই, তুলির সাথে আমার সম্পর্ক আছে, এটা তো কারো জানার কথা না। তুমি কিভাবে জানলে? 10 মিনিট আগে তুই বাগানের বাড়িতে গিয়েছিলি। ওই বাড়িতে গিয়ে তুই কি কি করছিস না করছিস আমি সব দেখেছি। আমি বিড়াল উপরে নজর রাখতে ক্যামেরা সেট করে রেখেছিলাম। সেখানে দেখেছি তুই তুলির পা ধরে কান্না করে বলছিলি। ফ্ল্যাশব্যাক। তুলি, আমি আর পারছি না। আমার সাথে এমন কেন করলে? তুলি, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি কিভাবে তোমার বোনের সাথে আমার বিয়ে দিলে? আমি কি তোমাকে ভালোবেসে পাপ করেছিলাম? দেখো, কিছু করার নাই। আপুকে বিয়ে করছো, আপুকে নিয়ে সংসার করো। আমাকে তুমি ক্ষমা করে দিও। আপু তোমাকে অনেক ভালোবাসে। আমি তোমাদের মাঝে কাটা হতে চাই না। আর এমনিতেও আমাদের সম্পর্ক কেউ মেনে নিত না। তুমি এতিম একটা ছেলে, কেউ মেনে নিত না। অধর আপু চাকরিজীবী মানুষ, আপু যা বলে সেইটাই আব্বু আম্মু শোনে। আপুকে বিয়ে করছো, তোমার লাইফ সেটেল হয়ে যাবে। অয়ন তুলির বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার লাইফ সেটেল করা লাগবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই। আমি এইসব অভিনয় করতে পারবো না। তোমার আপুকে আমি সব বলে দিব। আমি তাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ফ্রেন্ড না, আমি তোমার ভালোবাসার মানুষ। অয়ন কথাগুলো বলে চলে যেতে নিবে, তখন তুলি অয়নকে জড়িয়ে ধরে বলে, অয়ন প্লিজ এমন করো না। আমি আমার বোনের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি। আমার বোন আমার জন্য সব করতে পারে। প্লিজ তুমি আপুকে এই সব কিছু বলো না। আপু তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। তার ভালোবাসার মানুষটাকে আমি কেড়ে নিতে পারবো না। দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি এখন অল্প হইলেও আপুকে ভালোবাসো, আর কিছুদিন গেলে ঠিকই আমাকে ভুলে যাবে। তুলির কথা শুনে অয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কচু ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আর তোকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। আমি আজ সব বলে দিব। আমি আর এমনভাবে মিথ্যা অভিনয় করতে পারবো না। সেই আমাদের লাইফে তৃতীয় ব্যক্তি হয়ে গেছে। ওনাকে বলে উনি মেনে নিবে। দেখো, তুমি আমার সাথে চলো। পাগল হয়ে গেছো? আমার মাথা ছুঁয়ে বলো, তুমি আপুকে এসব কিছুই বলবে না। আপুকে যদি কিছু বলো তাহলে আমার মরা মুখ দেখবে। তুলির কথা শুনে অয়ন কান্না করতে লাগলো।
অয়ন ওইখান থেকে কান্না করতে করতে চলে গেল। তুলি হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। তুলি কণ্ঠ শুনে অয়ন ভাবনা জগৎ থেকে বের হইলে দেখে তুলি বলছে, আপু ভুল বুঝছো, অয়ন আমার দুলাভাই হয়, ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নাই। ওই আমি একসাথে পড়াশোনা করছি, জাস্ট ফ্রেন্ড, এর বাইরে কিছুই ছিল না। জাস্ট শ্যাট আপ। তুলি, আমি তোর বড় বোন, তুই আমাকে বোঝাতে আসবি না। আমি খুব তাড়াতাড়ি অয়নকে ডিভোর্স দিয়ে দিব, তারপর তোদের দুইজনের বিয়ে দিব। অসম্ভব। চুপ কর, কিসের অসম্ভব? আমি অয়নকে বিয়ে করতে পারবো না। উনি তো আমাদের মেনে নিচ্ছে, তাহলে তুমি আবার এখন বাধা কেন দিচ্ছ? চুপ করো, আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে ভালোবাসার অভিনয় করছি। ফ্রেন্ডরা বাজি ধরেছিল, সেই কারণে তোমার সাথে অভিনয় করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি নাই, আমার বয়ফ্রেন্ড আছে। তুলি, মিথ্যা বলছো তাই না? আরে তোমার বোন তো মেনে নিয়েছে, এখন অন্তত মিথ্যা বলো না তুলি, প্লিজ। চুপ করো, আমি মিথ্যা বলছি না, সত্যি বললাম। ওয়েট করো। তুলি ওদের গ্রুপে কল দিলে সবাইকে বলল, এই, অয়নকে প্রেমের জালে ফাঁসানোর ট্রিট তোরা কে কে যেন দিয়েছিলি? তুলির কথা শুনে ওর ফ্রেন্ডরা কয়েকজন বলে ওঠে, আমি দিয়েছিলাম নেক্সট, আর তোকে দিব না। অয়নের মতো ছেলেকে নাকের দড়ি দিয়ে ঘুরিয়েছিস, এইবার ত্রিধার পালা। কথাগুলো বলে সবাই হাসতে লাগলো। তুলি নিজেও হাসতে লাগলো। তুলি কল কেটে দিলে অধরা সাথে সাথে থাপ্পড় মেরে দিল। অয়ন পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। অয়নের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। অয়ন বলে উঠে, দুঃখিত, আপনার সাথে আসলে আমি অনেক বড় অন্যায় করছি। এখন রিয়ালাইজ করতে পারছি, প্রিয় মানুষটা যখন মিথ্যা অভিনয় করে ভালোবাসার, সেইটা জানতে পারলে কতটা কষ্ট পাবে এখন বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দিয়েন। আর তুলি, নেক্সট টাইম আর কারো আবেগ ইমোশনাল নিয়ে খেলো না। অয়ন কথাগুলো বলে চলে গেল। 4 বছর পর। ভাইয়া তাড়াতাড়ি আসবে, কতক্ষণ অপেক্ষা করব? আরে ভাই, আমার অপেক্ষা করে একটু, আমি জ্যামের ভিতরে আটকে গেছি। ওকে, তাহলে আমি হেঁটে যাচ্ছি। না না, আম্মু শুনলে আমাকে মেরে ফেলবে। বাইক নিয়ে আসা বাদ দিয়ে কার কেন নিয়ে আসতেছো? আব্বু তো বলো তাই। ওকে, তাড়াতাড়ি আসো। অয়ন এয়ারপোর্টে রাফির জন্য অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট পর অয়নের সামনে কার এসে থামলো। তাড়াতাড়ি করে রাফি গাড়ি থেকে নেমে অয়নকে জড়িয়ে ধরে বলল, সরি ভাই, রাগ করিস না। গাড়িতে বসে কামি লাগেজগুলো রেখে দেয়। অয়ন গাড়িতে বসলো। রাফি লাগেজগুলো ডিকিতে রেখে দিল। রেখে গাড়িতে বসে গাড়ি চালাতে লাগলো আর বলল, ভাই, এখনো রেগে আছিস নাকি? আমি আর রেগে যাই না। অবিশ্বাস যোগ্য কথা বলিস না। তো রেগে যাব নাকি? না না, থাক ভাই, আরেকটা কথা বলবো, রাগ করবি না তো? কি কথা? আব্বু আরেকটা কি? বিয়ে করেছে। ভালো, তা আমাকে আগে বললে কি হতো? আমাদের ছোট একটা বোন আছে, যার কারণে আমি এখন সব মেনে নিয়েছি। ভালো, তা সেই গার্লফ্রেন্ডকে নাকি? হুম। গাড়ি ঘোরাও। অয়ন প্লিজ ভাই, রেগে যাস না। দেখ, পুরুষের সাধ্য থাকলে তো 4টা বিয়ে করার জায়েজ আছে। আর ছোট আম্মু অনেক ভালো, তুই তার সাথে মিশলে বুঝতে পারবি। অন্য কোনো ফরজ কাজের কোনো কথা কানে যায় না? 4টা বিয়ে করা ফরজ, ওইটা ঠিক মাথায় থাকে তাই না? আরে আব্বু অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকটা শান্ত হয়ে গেছে, আর বেশি রাগে না। ভালো হয়েছে। আরও 2টা বিয়ে করবে নাকি? আরে না, আর সত্যি বলতে আব্বু ছোট আম্মুকে অনেক আগে বিয়ে করছিল। সব দোষ দাদুর। উনি যদি উনিদের ভালোবাসাকে মেনে নিত, তাহলে এমন কিছু হতো না। জোর করে আম্মুর সাথে বিয়েও দিত না, আর এইভাবে লুকিয়ে আব্বু ওনার সাথে সংসার করতো না। উফ, চুপ করো তো, মেজাজ খারাপ হচ্ছে। দেশে এসেছেও শান্তি নাই। এই পাগল ফ্যামিলির থেকে এমনি এমনি দূরে থাকি না। রাগ করিস না তো। আমি কবরস্থানে যাব। আম্মুর কবর জিয়ারত করবি নাকি? অয়নের কথা শুনে রাফি গাড়ি নিয়ে সোজা কবরস্থানে চলে গেল। অয়ন কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে করতে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কবরের সামনে বসে থেকে কান্না করতে করতে বলল, আম্মু, আমাকে ছেড়ে কেন চলে গেলে? আম্মু, তোমাকে যে বড্ড মনে পড়ে আম্মু। তুমি ছাড়া যে আমার কেউ নাই আমাকে ভালোবাসার।
সবার মিথ্যা ভালোবাসা আমার ভালো লাগে না। আম্মু কেন আমাকে একা করে চলে গেলে? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি আম্মু। অয়নের কথা শুনে রাফি অয়নের কাঁধে হাত দিয়ে বলে, ভাই কান্না করিস না, জন্ম যার আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্লিজ ভাই আমার, কান্না করিস না। আমি সব মানলাম, আমার আম্মুকে মরতে বাধ্য করেছে ওই রায়হান চৌধুরী। আমি আজও ভুলি নাই। উনি ঝগড়া সেদিন না করলে আমার আম্মু রেগে বাসা থেকে বের হইতো না, অ্যাক্সিডেন্টও হইতো না। ভাই প্লিজ আব্বুকে দোষারোপ করিস না। আব্বু কি জানতো এমন কিছু হবে? আব্বু জানলে কখনোই এমন করতো না। উফ, তুমি সবসময় ওই লোকটার হয়ে কথা বলবে না তো। রাফি আর কিছু বলল না। অয়ন অনেকক্ষণ কান্না করতে লাগলো। রাফি বলে ওঠে, অয়ন চল, সবাই বারবার কল দিচ্ছে। অয়ন চোখ মুছে উঠে রাফির হাত সরিয়ে দিয়ে গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে পড়ল। রাফি কিছু না বলে গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। অয়ন ওর আম্মুর কবরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 10 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে গেল। অয়ন গাড়ি থেকে নামলো, কাজের লোকদের ইশারা করলে লাগেজগুলো নিয়ে যেতে লাগলো। রাফি কলিং বেল বাজাতে লাগলো। কাজের লোক দরজা খুলে দিলে রাফি ভিতরে ঢুকলো। অয়ন রাফির পিছন পিছন ভিতরে ঢুকলো। অয়নকে দেখে অয়নের দাদিমা, চাচি, কাজিনরা এসে জড়িয়ে ধরল। অয়ন সবার সাথে কুশল বিনিময় করলো। অয়নের আব্বু অয়নকে জড়িয়ে ধরতে চাইলে অয়ন সরে গেল। অয়ন ওর কাকুকে জড়িয়ে ধরল। অয়নের চোখ ডাইনিং টেবিলের সামনে থাকা মেয়েটার দিকে গেল। মেয়েটার হাত থেকে গ্লাস পড়ে গেল। অয়ন টেবিলের কাছে মেয়েটাকে দেখতে লাগলো। অয়ন চোখ সরিয়ে নিলে রাফি বলে ওঠে, তুলি এদিকে আসো তো। তুলি কাঁপতে লাগলো। তুলি রাফির পাশে দাঁড়ালে রাফি হেসে বলে, অয়ন তোর ভাবি তুলি। আর তুলি আমার একমাত্র ছোট ভাই আদিত্য চৌধুরী। অয়ন। আসসালামু আলাইকুম ভাবি। তুলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি এত কাঁপছো কেন? ভাবি ভয় পাচ্ছেন নাকি? আরে আপনার দেবর অতটা খারাপ না, কুল। এত ভয় কেন পাচ্ছেন? অয়নকে হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে এসে অয়নকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভাইয়া কেমন আছো? ভাইয়া আব্বুর কাছে তোমার অনেক কথা শুনেছি। ভাইয়া তুমি অনেক রাগী। ভাইয়া তুমি আর আব্বুর উপরে রাগ করে থেকো না। অয়ন অবাক হয়ে গেল। রাফির দিকে তাকাতে রাফি বলে ওঠে, অয়ন এই আতিয়া বোন যার কথা তোকে বলছিলাম। ছাড়ো। ছাড়বো না। ভাইয়া বলেন আপনি আর রাগ করবেন না। অয়নের চোখের দিকে তাকিয়ে অয়নের আব্বু কিছু বলার আগে সবাইকে অবাক করে দিয়ে অয়ন হাঁটু গেড়ে বসে বলল, আমার কারোর উপরে কোনো রাগ নাই, আর রাগ প্রিয় মানুষদের উপরে আছে। যারা আমার প্রিয় না তাদের উপরে কেন আমি রাগ করব বলো? যাই হোক, তোমার নামটা তো অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া। আমার নাম তো আপনার নামের সাথে মিলিয়ে রাখছে আব্বু আম্মু। ও আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ি। বাহ, ভালো করে পড়াশোনা করো। জি। ওকে থাকো, পরে কথা হবে। আর সরি, আমি তো জানতাম না তুমি আছো। তোমার জন্য কিছু নিয়ে আসি নাই। রাতে তোমাকে নিয়ে বাহিরে যাব, যা পছন্দ হয় কিনে দিব। ওকে? ওকে। অয়ন চলে যেতে নিবে তখনই সৎমা বলে ওঠে, অয়ন কেমন আছো? ভাইয়া, এখানে সবার এত প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ইচ্ছে আমার নাই। আমার উপরে এখনো রেগে আছো? অয়ন লাগেজ নিয়ে সোজা উপরে চলে গেল। রাফি বলে ওঠে, ছোট আম্মু বাদ দেন, ওর সাথে কথা বলার চেষ্টা করতে হবে না। আমি তো ভয় পাচ্ছিলাম আতিয়ার সাথে খারাপ ব্যবহার না করে। যাক, আতিয়াকে মেনে নিতে পারছে, এটাই অনেক। এইটাই অনেক। রাহেলা, তুমি অয়নের সামনে আর যেও না। আমি চাই না ও আবার রেগে গিয়ে এই বাসা থেকে চলে যাক। এখানে থাকো, তোমার মতো থাকো। ওর মায়ের জায়গা কখনো নিতে যেও না। আপনি এভাবে কেন বলছেন? ঠিকই বলেছি। আচ্ছা, যার যার লাগেজ নিয়ে যাও। তুলি, এটা তোমার জন্য নিয়ে এসেছে। রাফি কথাগুলো বলে চলে গেল। অয়ন গোসল করে খাটে বসে ভাবতে লাগলো। এতদিন পর এভাবে দেখা হবে ভাবতেও পারছি না। অয়ন, তোমার খাবার। তুলি খাবারগুলো টি টেবিলের উপরে রাখতে লাগলো। তুলির কথাই তাকালে অয়ন বলে ওঠে, আমার ভাইয়াকে আবার প্ল্যান করে বিয়ে করছো নাকি? তুমি তো একটা পাক্কা অভিনেতা, এভাবে সবাইকে বোকা বানালে।
আমি যদি বলি আপনি এমন লোভী মেয়ে যে সামান্য সরকারি চাকরিজীবী মেয়ে হয়ে শিল্পপতির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করছেন? অয়ন, মুখ সামলিয়ে কথা বলবে। আগের অয়ন ভেবে মুখের উপরে কথা বলতে এসেছো? নিজের অজ্ঞাতের ভিতরে থাকো। আমার উপরে চিল্লাইয়া কথা বলার সাহস এখানে কারো নাই, আর সেখানে তুমি আমার মুখের উপরে কথা বলো। সবাইকে পালানোর ভয় দেখাও, সব কিছু থেকে শুধু পালানোর চিন্তা করো। কখনো সামনাসামনি থেকে যুদ্ধ করে বাঁচতে পারো না, সব সময় লুকিয়ে বাঁচার চেষ্টা করো। হা হা। তুলির কথা শুনে অয়ন রাগে খাট থেকে উঠে রেগে তুলিকে ধরতে গিয়েও ধরল না, আঙ্গুল তুলে বলল, এখন থেকে চলে যাও। আমি চাইলে এই বাসা থেকে 1 সেকেন্ডের ভিতরে বের করে দিতে পারবো। এই বাড়ির বউয়ের মতো থাকো। আঙ্গুল নামিয়ে কথা বলো। সবাই তোমাকে ভয় করলে আমি যে তোমাকে দেখে ভয় পাবো না তুমি ভালো করেই জানো। হাহা, তোমাকে ভয় পেতে হবে না। আমি এখন যদি ভাইয়াকে ডাক দেই, তোমার 6 বছরের ভালোবাসা 1 নিমিষেই শেষ হয়ে যাবে। তুমি এইটাই করবে, আমি তো জানি। তোমার তো কারো ভালো দেখতে ভালো লাগে না, তুমি সব কিছুতে অভিনয়ের জন্য সেরা। আমার বোনের জীবনটা তো শেষ করে পালিয়েছিলে, আজ দেখো কি ভাগ্য, তোমার সাথে আবার আমার দেখা হলো, আবার আমার বোনের সাথেও দেখা হবে। আমি জীবন নষ্ট করছি নাকি তুমি সব নষ্টের মূল ছিলে? অয়ন আর কিছু বলতে যাবে তখনই রাফি ভিতরে ঢুকে বলে, কি ব্যাপার দেওয়ার ভাবে এত কি কথা হচ্ছে? আমাকে একটু বলো, আমিও একটু শুনি। কি আর বলবো, তুমি তো জিতে গেছো ভাইয়া। ভাবি দেখতে মাশাল্লাহ। তোর ভাইয়ের চয়েস খারাপ হতে পারে নাকি? তা ঠিক ভাইয়া, যাও বউ নিয়ে আমি একটু খেয়ে ঘুমাবো। ঠিক আছে, এই চলো না। রাফি তুলির হাত ধরে নিয়ে গেল। অয়ন সোফার উপরে বসে খাবার মুখে দিল। অয়ন খেতে খেতে ভাবতে লাগলো, তার সামনে কিভাবে আমি যাব? সে তো অবশ্যই এখানে আসবে, আজ হোক বা কাল। তার চোখের সামনে কিভাবে যাব? তাকে যে আমি ভালোবাসি সে কি কোনোদিন আমাকে আর বিশ্বাস করবে? তাকে আমি কি কখনো বোঝাতে পারবো? তার সাথে অভিনয় করতে করতে তাকে যে আমি সত্যি ভালোবেসে ফেলেছি। উফ, এ কোন বিপদে ফেললে আমায় আল্লাহ। এই তুলি কি আর কারোর সাথে প্রেম করার মানুষ পাই নাই? আমার ভাইয়ের সাথে রিলেশন করা লাগবে। অয়ন কথাগুলো ভাবতে ভাবতে খাওয়া শেষ করলো। অয়ন উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে খাটে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে অয়নের ঘুম ভাঙল আতিয়ার ডাকে। আতিয়া বলে ওঠে, ভাইয়া ওঠো না। কি হয়েছে পিচ্চি? সন্ধ্যার দিকে না আমাকে ঘোরাতে নিয়ে যাওয়ার কথা, চলো না ভাইয়া। ও হ্যাঁ, ওয়েট, আমি ফ্রেশ হয়ে আসছি। অয়ন উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। অয়ন ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে নিল। অয়ন আতিয়ার হাত ধরে কথা বলতে বলতে নামতে লাগলো। অয়ন নিচে নামলে আতিয়া দৌড়ে গিয়ে কাউকে জড়িয়ে ধরল পিছন থেকে। আতিয়া বলে উঠে, আপু কেমন আছো, কখন আসলে? আতিয়ার কথা শুনে মেয়েটা আতিয়ার দিকে ঘুরে কপালে চুমু দিয়ে বলে, এই তো কেবল আসলাম, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আপু আপু আমার ভাইয়া এসেছে, আসো তোমার সাথে পরিচয় করিয়ে দেই। অয়নের দিকে মেয়েটা তাকাতেই থমকে গেল। অয়নের চোখের পানি ছলছল করতে লাগলো। অধরা অয়নের দিকে এক নজরে তাকিয়ে আছে। অয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে অধরাকে জড়িয়ে ধরল। অধরা পাথরের মতো জমে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অয়ন কান্না করতে করতে বলল, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মিস্টার অয়ন, প্লিজ আমাকে ছাড়েন, সবাই দেখছে। পরনারীকে এইভাবে জড়িয়ে ধরা ঠিক না। রাফি এসেছে। অয়নকে টান দিয়ে অধরার থেকে সরিয়ে দিয়ে বলে, এই পাগল হয়ে গেছিস নাকি? উনিকে জানিস? তোর ভাবির বড় বোন, তাকে তুই এভাবে জড়িয়ে ধরস? তোর ভাগ্য ভালো এখনো উনি তোকে কিছু করে নাই। তোর হাড্ডি ভেঙে ফেলবে। উনি আমাকে কখনোই মারবে না ভাইয়া, তুমি প্লিজ সরো সামনে থেকে। বেয়াদবির একটা লিমিট থাকে অয়ন চৌধুরী। অধরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক মিস করি। অয়ন, এসব কি ধরনের কথা বলো? আমার বোনকে বিরক্ত কেন করছো? রাফি, তুমি আপুর ব্যাপারে ভালো করে জানো, আপু রেগে গেলে এখান থেকে চলে যাবে। আপুকে এত কষ্টে এখানে নিয়ে আসলাম। অয়ন, উনি তোমার বড় বোনের মতো, এমন বেয়াদবি কেন করছো? তুমি কি অধরা মামনিকে চেনো নাকি? অয়নের গালে অধরা সজোরে থাপ্পড় মারল। অয়ন গালে হাত দিলে আতিয়ার ঝাঁকুনিতে অয়ন ভাবনার জগৎ থেকে বের হলো। অধরা বলে ওঠে, আসসালামু আলাইকুম বিআই। অয়ন নিজের গালে হাত দিয়ে দেখে সব ঠিক আছে। অয়ন বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম বিআইন। আতিয়া চলো যাই।
আপু থাকো, ভাইয়ার সাথে ঘুরতে যাব। আতিয়া অয়নের হাত ধরে যেতে লাগলো। অধরা অয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে সামনে ঘুরে তাকালো। তুলি অধরার কাছে এসে বলল, আপু, আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। আমি কিছুই জানতাম না, বিশ্বাস করো। তুমি রুমে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কি বুঝতে পারছো না তুলি? কিছু না আপু, চলো রুমে চলো। আমি এখানে থাকবো না। আপু আপনারা বললেন বাসা না খালি হলে ততদিন আমাদের এখানে থাকবেন। আপু আপনি কিন্তু কথা দিয়ে কথা রাখছেন না। রাফি, আমি মাঝে মাঝে আসবো, আপাতত কোয়ার্টারে থাকবো। মেয়ে মানুষ হয়ে কোয়ার্টারে থাকতে হবে না। আমাদের বাসায় এত ঘর পড়ে আছে, তুমি বাহিরে যদি থাকো কেমন দেখা যায়। অধরা, যাও রুমে যাও। আর এইটা তো তোমার ফুপির বাসা, সাথে ছোট বোনের শ্বশুর বাড়ি। এখানে থাকতে কি সমস্যা? আপু চলো না, সবাই এত করে বলছে। সবাই জোর করলো। অধরা তুলির সাথে চলে গেল। অধরাকে রুমে নিয়ে গেলে অধরা বলে উঠে, এসব কি হচ্ছে অয়ন? এখানে কি করছে? আপু শান্ত হও, বিশ্বাস করো আমি নিজেও জানতাম না। অয়ন এই বাড়ির ছোট ছেলে, আর চিনবো কিভাবে? অয়ন তো ওর আম্মুর মৃত্যুর পর ওর আব্বুর সাথে ঝামেলা করে বের হয়ে গেছিল। বাসায় ওর যত ছবি ছিল সব নাকি পুড়িয়ে ফেলছে। ওর ভাইয়ের কাছে একটাও পিক ছিল না। আর এই অয়ন নাম তো অনেকেরই থাকে, আমি কি জানতাম এই অয়ন সেই অয়ন? ওই তো আমাকে এতিম বলে পরিচয় করে দিয়েছিল। ওই কত বড় মিথ্যুক! ওই মিথ্যা ছাড়া আর কিচ্ছু জানে না। ওই প্রতিনিয়ত আমাদের ঠকিয়ে গেছে। আব্বু আম্মু যদি এসে দেখে তাহলে কি হবে? বাদ দাও, আব্বু আম্মু আসলে ওদের বুঝিয়ে বলে দেব। আমি এখন ভয়ে আছি, ওর সাথে করা অন্যায়ের প্রতিশোধ নিবে না তো আবার? জানি না, আমি এই বাসায় থাকতে পারবো না। যে করেই হোক এখান থেকে আমাকে চলে যেতে হবে। আমি ওর সামনে থাকতে পারবো না। ওকে দেখলে ওর বলা সব মিথ্যা কথাগুলো মনে হবে আর রাগ উঠবে। আপু প্লিজ একটু সহ্য করে নাও, সবাই তোমাকে অনেক পছন্দ করে, তুমি যেও না তো। আমি শুধু ভাবছি, ফুপি যদি আমার হাজবেন্ডকে দেখতে তাহলে এতক্ষণে কি হয়ে যাইতো। কিছুই হইতো না, অয়নের উপরে কেউ কথা বলার সাহস পায় না। আমি শুধু ভাবছি, এত রাগী ছেলে তোমার সামনে এত নিখুঁত ভদ্র নম্র হয়ে কিভাবে থাকলো? তোমার সামনে এত নিখুঁত ভালোবাসার অভিনয় কিভাবে করলো? রাফির মুখে যতটাই শুনছি তাতে এই অয়ন ওই অয়নের মধ্যে অনেক পার্থক্য। বাদ দে ওর কথা, আমি কিছু শুনতে চাই না। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাই, কাজ আছে। তুলি চলে গেল। অধরা খাটের উপরে বসে মনে মনে ভাবতে লাগলো, অয়ন প্রতিনিয়ত এত নিখুঁতভাবে কিভাবে ঠকাতে পারলে তুমি? অয়ন, আমি তো তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি তো শুধু তোমার সাথে সুন্দরভাবে সংসার করতে এসেছি। তোমাকে আমি সবটা দিয়ে ভালোবেসে দিন শেষে একটু ভালোবাসা পাওয়ার যোগ্য আমি ছিলাম না। আমাকে একটুও ভালোবাসতে পারলে না। অধরা কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। অধরা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অয়ন পিছন থেকে এসে জড়িয়ে ধরে সামনের দিকে ঘুরিয়ে শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে বলতে লাগলো, জান, বাসায় তাড়াতাড়ি এসেছো? আজকে নাইট ডিউটি করবে নাকি? অধরা অয়নের কাঁধের দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হালকা করে ঠোঁটে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, আমার দুষ্টু হাজবেন্ড আমার লাইফে আসার পর থেকে আমি 3 দিন নাইট ডিউটি করছি। আর কি করছি বলো? না। আজকে একটু কোলবালিশকে আমাকে ভেবে ঘুমিয়ে যায়েন। একটা মিশনে যেতে হবে জান। আজকের মতো একটু রাতটা পার করে দিও কষ্ট করে। অধরার কথা শুনে অয়ন মুখ মলিন করে ফেলে। অধরা গাল দুইটা ধরে নাকের সাথে নাক ঘষে দিল। ও জান পাখি, মন খারাপ করো না। দেখো আজকে খুব গুরুত্বপূর্ণ। ওদের ধরতে না পারলে কত মেয়ের জীবন নষ্ট হবে বুঝতে পারছো? প্লিজ জান পাখিটা, আজকে রাতটা একটু আমাকে ছাড়া থাকো। সকালে এসেছে তোমাকে সারা দিন সময় দিব, প্রমিস। আমি একটুও ঘুমাবো না, তোমাকে সারা দিন আদর করব, তুমি যা বলবে তাই শুনবো, প্রমিস করলাম তো। এবার একটু হাসো। জান, আমার ভয় লাগছে। তোমার যদি কিছু হয়, এইসব গুলাগুলির মধ্যে তোমাকে দেখতে ভালো লাগে না। আমার অনেক ভয় লাগে যখন মিশনের কথা বলো। অয়নকে অধরা বুকের সাথে জড়িয়ে ধরে বলে, জান পাখি, আমার জবটাই তো এমন, আমাকে তো মিশনে যেতেই হবে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, উপরে একজন আছে, ওনার যখন ইচ্ছা হবে তখন নিয়ে যাবে ওনার কাছে। এখন মিশনে যাই বা এখানে থাকি, আমার যদি এখন মৃত্যু লেখা থাকে মৃত্যু হবেই। তাই এইসব নিয়ে ভয় আমি করি না। তুমি শুধু নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, সবার উপকারে যেন আমি সব সময় সবার আগে গিয়ে দাঁড়াতে পারি। অয়ন অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান, তুমি এত ভালো কেন? তুমি সব সময় সবার কথা ভাবো, নিজের কথা কেন ভাবো না? অয়নের কথা শুনে অধরা হালকা করে নাক টিপে দিয়ে বলে, আমার তো আপনি আছেন যে আমার কথা ভাবেন।
আর আমার যতই কষ্ট হোক না কেন, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন পেছন থেকে, আমার কাছে ছোট ছোট আবদারগুলো করেন, তখন আমার সকল কষ্ট দূর হয়ে যায়। আমার ভালো থাকার কারণ যে আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে বুঝে নেবে আমার দুনিয়াটাতে অন্ধকার করে দিয়ে চলে গেছে। আমার সুখ দুঃখ সব কিছু আপনি নিয়ে চলে গেছেন। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তো। আচ্ছা শোনো, সন্ধ্যার দিকে পড়তে বসবে, পড়া শেষ করে খাবার খেতে ভালো ছেলের মতো ঘুমিয়ে যাবে। একদম আমার জন্য টেনশন যেন না করো। বাই সোনা, আই লাভ ইউ। অধরা অয়নের গালে কপালে চুমু দিল। চলে যেতে নিবে, সাথে সাথে অয়ন টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, আই লাভ ইউ টু। জান, সাবধানে থেকো। আর হ্যাঁ, বিপদ দেখলে ওইখান থেকে পালিয়ে আসবে, ঠিক আছে? ওকে, দেখা যাক। কপালে চুমু দিয়ে অধরা চলে যেতে লাগলো। অয়ন এগিয়ে দিয়ে অধরাকে টাটা দিতে লাগলো। অধরা ভাবনার জগৎ থেকে বের হইলে মুখে হাসি রেখা ফুটে উঠেছে। অধরা আয়নার দিকে নিজের দেখে চোখের পানি মুছে বলে উঠে, সব মিথ্যা ছিল, সব মিথ্যা, সব। অধরা কথাগুলো বলে চাদর খামচি দিয়ে জোরে চিৎকার করতে গিয়েও করতে পারল না। অধরার হাত পা কাঁপতে লাগলো। অধরা বুকটা যেন ফেটে যাচ্ছে। অধরা বারবার বলতে লাগলো, আমাকে কেন ঠকালে অয়ন? আমি কি অন্যায় করেছিলাম? আমাকে এত সুন্দরভাবে না ঠকালেও পারতে অয়ন। আমি কেন করলে? অধরা কথাগুলো ভাবতে ভাবতে কষ্টে ফ্লোরে পড়ে গেল। খাট আঁকড়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমার অনেক কষ্ট হচ্ছে অয়ন। তুমি কোথায় অয়ন? প্লিজ আমার কাছে ফিরে আসো না অয়ন। আমি তো তোমাকে বড্ড ভালোবাসি অয়ন। সব কিছু ভুলে আমার কাছে ফিরে আসো না অয়ন। অধরা কান্নাই ভেঙে পড়ল, মাথার চুল টানতে লাগলো। অধরা আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করতে লাগলো, নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। অধরা বলতে লাগলো, অধরা, এত সহজে ভুলে যাস না। ওই তোকে কত সুন্দর করে ঠকিয়েছে। তুই বারবার কেন ওকে ভেবে কান্না করস? যে একবার চলে গেছে তাকে ফিরিয়ে কেন আনতে চাস? আর দ্বিতীয়বার এই একই ভুল করা যাবে না। নিজেকে শক্ত কর। বেঈমানের জন্য কেন কান্না করছিস? ওই তোকে ভালোবাসে নাই। তোর ছোট বোনের কথায় তোর সাথে অভিনয় করে গেছে। কখনোই তোকে নিজের থেকে ভালোবাসে নাই ওই। অধরা কথাগুলো বলে বুকে ঘুষি দিতে দিতে বলতে লাগলো, এই মন তুই কেন বুঝতে চাস না? আমি তো বলছি ওই বেঈমান, ওর কথা ভাবিস না। ওই তোকে ঠকিয়েছে, তুই ওকে ভালোবাসিস না। কেন মেনে নিতে পারছিস না? অধরা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। এদিকে আতিয়াকে নিয়ে শপিং করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাত 10টায় বাসায় আসলো। আতিয়া খুশি হয়ে অয়নের সৎ আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু দেখো, ভাইয়া আমাকে কত কিছু কিনে দিয়েছে। ভাইয়া কি কামাই জানে যে ভাইয়ার থেকে এত কিছু কিনছস? তোর কি বুদ্ধিজ্ঞান কিছু হবে না? কতবার বলবো অপ্রয়োজনীয় কোনো কিছু কিনবি না? আতিয়াকে বকাঝকা করলে অয়নের রাগ হইলে সামনে থাকা গ্লাসটা নিজে নিয়ে সজোরে ফ্লোরে ঢিল মারলে সবাই চমকে উঠল। আতিয়া ভয় পেয়ে গেল। অয়ন বলে উঠে, অতিরিক্ত বোঝা মানুষকে আমার একদম পছন্দ হয় না। আমি নিজের ইচ্ছে যেহেতু ওকে কিনে দিয়েছি, সেখানে ওকে বকাঝকা করে কি বোঝাতে চায় ভাইয়া? ছোট আম্মু, আতিয়াকে বকাঝকা করুন না তো। ও আমাদের ছোট বোন, ভাই হিসাবে আমাদের দায়িত্ব আছে। সেখানে আপনি দয়া করে কোনো কিছু বলেন না। আতিয়া যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো। অয়ন, তুইও যা। আমি বাইরে অনেক কিছু খেয়েছি, আর কিছু খাবো না। আতিয়া কথাগুলো বলে চলে গেল। অয়ন সামনে হাঁটতে গেলে অধরার সামনে গিয়ে পড়ল। অধরার চোখগুলো দেখে অয়নের বুকের ভিতরে মুচড়ে উঠল। অধরা অয়নের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। অয়ন কিছু বলতে গিয়েও বলতে পারল না। অয়ন সোজা সিঁড়ি বয়ে চলে গেল। অধরাকে দেখে কাকি বলে উঠে, অধরা, আসো, খেতে বসো। সবাই মিলে খেতে বসলো। অয়ন শার্ট খুলে খাটের উপরে হাত পা ছেড়ে শুয়ে পড়ল। অয়নের চোখের সামনে অধরার মায়াবী চোখগুলো ভেসে উঠতে লাগলো। অয়ন উঠে পড়ল। অয়ন উঠে ভাবতে লাগলো, অধরা কি কান্না করছে? আমার সাথে দেখা হয়ে কি ওকে আরো কষ্ট দিচ্ছি আমি? অয়ন নানা কথা ভাবতে লাগলো। অয়ন ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। অধরা সবার সাথে গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। সবাই যার যার রুমে চলে গেল। অধরা ও রুমে যেতে অয়নের রুমের দরজা খোলা দেখল। লাইট জ্বালা দেখে অধরা ভাবতে লাগলো, এত রাত হয়ে গেছে, এখনো ঘুমায় নাই। এই তো শরীরের এই অবস্থা, আগের থেকে চিকন হয়ে গেছে। আমি কি একবার দেখে আসবো নাকি কি করে? অধরা কিছুক্ষণ ভেবে আস্তে আস্তে অয়নের রুমের সামনে গেল। আস্তে আস্তে দরজার আড়াল
থেকে আস্তে আস্তে দরজার আড়াল থেকে উকি দিলে দেখে অয়ন পা ঝুলিয়ে ঘুমিয়ে আছে। অধরা ভাবতে লাগলো, আমি একবার ভেতরে যাব নাকি না, থাক চলে যাই। অধরা চলে যেতে নিয়েও আবার পিছনে ঘুরে রুমের ভিতরে ঢুকলো। অয়নের পা ধরে খাটের উপরে তুলে দিল। অয়নকে সোজা করে শুয়ে দিতে গেলে অয়ন ঘুমের ঘোরে অধরার গলা জড়িয়ে ধরল। অধরা কেঁপে উঠল। অধরা আস্তে আস্তে অয়নের হাত নামিয়ে দিয়ে ভালো করে শুয়ে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে অয়নের পাশে কোলবালিশ দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল। সকালে অয়নের ঘুম ভাঙলে অয়ন নিজের কাছে কোলবালিশ দেখে ভাবতে লাগলো, আমি তো এই দিকে শুয়েছিলাম, কোলবালিশ তো আমার কাছে ছিল না। অধরা কি এসেছিল? ওই তো আমাকে রেখে রাতে বের হইলে কোলবালিশ দিয়ে চলে যেত। তাহলে কি অধরা এসেছিল? না, এটা কিভাবে হয়? অধরা তো আমাকে ঘৃণা করে, আমার রুমে আসার কথা না। হয়তো আমি একাই ঘুমের ভিতরে সোজা হয়ে কোলবালিশ নিয়ে ঘুমিয়েছিলাম। অয়ন কথাগুলো ভেবে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গেলে তুলি বলে উঠে, অয়ন, নাস্তা করে যাও। অয়ন তুলির কথা শুনে খাবারের টেবিলের সামনে গিয়ে অধরার সামনে বসলো। অধরা নিচের দিকে তাকিয়ে থেকে খেতে লাগলো। অয়ন অধরার দিকে তাকিয়ে থাকতে লাগলো। আতিয়া বলে উঠে, ভাইয়া আমাকে একটু স্কুলে রেখে আসতে পারবে? আম্মুর সাথে যাব না, আব্বু খালি আমাকে বকা দেয়। আমি তোকে রেখে অফিসে চলে যাব। ওকে। অয়ন কিছু না বলে খাবার খেতে লাগলো। ফোনটা বেজে উঠলে অয়ন ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, রাকিব আমি। রাকিবের কথা শুনে অয়ন অবাক হয়ে বলল, তুই আমার নাম্বার কিভাবে জানলি? তোর বান্ধবীর থেকে পেয়েছি। আমার বান্ধবী থেকে নিয়েছিস মানে? রাইসা আমার কাজিন। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম তোর সাথে দেখা করে চমকে দিব, বাট রাইসা সব নষ্ট করে দিল। রাইসার সাথে পিক দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। রাইসার সাথে কিছু সম্পর্ক আছে নাকি? আরে না, আমরা একসাথে পড়তাম। বাংলাদেশে আরও কিছু ফ্রেন্ড আছে। তা দিনকাল কেমন যাচ্ছে তোর? আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? আছে মোটামুটি। জব নিয়েছিস নাকি? আমার পুলিশের চাকরি হয়েছে, ভাবির সাথে একই থানায়। বলিস কি? যাক, খুব ভালো। তা এখন কোথায় আসোস? থানায় আছি। তুই কোথায় আছিস? আমি ওই এলাকার ভিতরে আছি। কি বলিস? আয় দেখা করি। ভাবির সাথে তুলির বাসায় উঠেছিস নাকি? ওই রকমই। আচ্ছা ফোন রাখ, সামনাসামনি দেখা হচ্ছে, বাই। অয়ন কল কেটে দিল। খাবার খেতে লাগলো। খাবার শেষ করে বলল, আতিয়া চলো, আমি নিয়ে যাচ্ছি। তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো? গার্লস স্কুলে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হইলো। আমিও ওই স্কুলের সামনে দিয়ে যাব। তাহলে আতিয়া অধরা আপুকে নিয়ে যা। আপু এখানে গাড়ি পেতে অনেক লেট হয়ে যাবে, তুই নিয়ে যা। আমাদের অফিস দিয়ে উল্টা দিকে না। রাফি, সমস্যা নাই, আমি রিকশায় যেতে পারবো। ভাইয়া আমি অপেক্ষা করছি। অয়ন চলে গেল। অধরা খাওয়া শেষ করে আতিয়ার সাথে বের হলো। আতিয়া বাইকে উঠে বসলো। অধরা রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো। অয়ন বলে উঠে, রাগ আমার উপরে, বাইককে অন্যায় করছে। আমার কারোর উপরে কোনো রাগ নাই। আমি যাব, স্কুল থেকে আরো 10 মিনিট দূরে যাব। আমার এলাকা আমি চিনি না। থানা কোথায়? আসেন। আপু আসো না, আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে। তোর ভাইকে চল, তোকে নিয়ে যেতে আমি যাব না। তুমি গাড়ির জন্য কতক্ষণ থাকবে? চলো না আপু। উঠেন, রিক্সা একটাও পাবেন না। দেখতে পাচ্ছেন সব গাড়ি যাত্রী নিয়ে যাচ্ছে, ফাঁকা কোনো সিট আছে দেখেন। অধরা উপায় না পেয়ে অয়নের বাইকে উঠে পড়ল। অয়ন স্টার্ট দিলে অধরা নিজেকে সামলাতে না পেরে আতিয়ার সাথে ধাক্কা খেলে আতিয়া বলে ওঠে, ভাইয়ার কাঁধে হাত দেও, তাহলে তো পড়বে না। আতিয়া অধরার হাত অয়নের কাঁধে রেখে দিল। অয়নের সারা শরীর কেঁপে উঠল। অধরা অয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অধরা ভাবতে লাগলো, কতটা বছর পর আবারও তোর কাঁধে হাত রেখে যাচ্ছি। আমাদের মাঝে কত দূরত্ব। আজ আতিয়ার জায়গায় আমাদের একটা সন্তান থাকতো, একটা সুখী ফ্যামিলি থাকতো। সব শেষ করে দিয়েছ অয়ন, আমার সব স্বপ্ন এক নিমেষেই শেষ করে দিয়েছিলে। অধরার চোখের পানি গড়িয়ে পড়ার আগেই অধরা মুছে ফেলল। অয়ন আতিয়ার স্কুলের সামনে আতিয়াকে নামিয়ে দিল। আতিয়া দুইজনকেই টাটা দিয়ে চলে গেল। অধরা অয়নের পাশে বসলে অয়ন বলে ওঠে, আগের মতো করে বসো না, এভাবে এত দূরত্ব নিয়ে বসছো কেন? নেমে যাব নাকি? না থাক। অয়ন অধরাকে নিয়ে যেতে লাগলো। অয়ন অধরাকে বলল, অধরা, আমি তোমার বড়, আমার নাম ধরে ডাকার অনুমতি তোমাকে কে দিয়েছে বেয়াদব ছেলে? তুমি আমার স্ত্রী, তাই তোমার নাম ধরে ডাকার অধিকার আমার আছে।
স্ত্রী? কিসের স্ত্রী? কোনো অধিকার নাই তোমার আমার উপরে। তুমি আমার ছোট বোনের দেবর। এইটা তোমার সাথে আমার সম্পর্ক, এর বাহিরে আমাদের কোনো সম্পর্ক নাই। অধরা, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? মানুষ আমি, আমার ভুল হবে, এটাই তো স্বাভাবিক। আর একবার আমাকে সুযোগ দাও না। যে একবার বিশ্বাস ভাঙে সেই মানুষটাকে দ্বিতীয়বার বিশ্বাস করব আমি? কোনোদিনও না। আমি যাকে ভালোবাসি তার জন্য সব করতে পারি, আর যে আমার মন থেকে উঠে যায় সে মৃত্যুবরণ করলেও আমি তার দিকে ঘুরে তাকাই না। অধরার কথা শুনে সাথে সাথে অয়ন গাড়ি থামালো। অধরা সোজা অয়নের উপরে গিয়ে পড়ল। অধরা রেগে কিছু বলবে, তখন অয়ন বলে ওঠে। থানা ভিতরে চলে এসেছি, দেখেন। অধরা নেমে চলে গেল। অয়ন বাইক থামিয়ে অধরার পিছন পিছন যেতে লাগলো। সবাই অধরাকে স্যালুট করতে লাগলো। অয়ন অধরার সাথে ভিতরে ঢুকলে একজন বলে ওঠে, ম্যাম, এই ছেলেটাকে। অয়নের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করো? এখান থেকে চলে যাও। অয়ন অধরাকে কিছু না বলে সামনের দিকে এগিয়ে গেলে হুট করে একজন টান দিয়ে অয়নকে দেয়ালের সাথে চেপে ধরল। অধরা চোখ বড় বড় করে ফেলল। মেয়েটা অয়নের মুখের কাছে মুখ নিয়ে যেতে অধরা সাথে সাথে মেয়েটার কাঁধে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, এসব কি হচ্ছে? এইটা কি রোম্যান্স করার জায়গা নাকি? অধরাকে দেখে মেয়েটা চমকে উঠল। অধরাকে স্যালুট দিয়ে বলল, সরি ম্যাম, আসলে উনি আমার হবু হাজবেন্ড। আরে কি? অয়নকে কথা শেষ করতে না দিয়ে মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিল। সোনালি হাসি মুখে বলল, আসলে আমার হবু হাজবেন্ড আমার সাথে অনেক বছর পর দেখা করতে এসেছে, তাই উত্তেজিত হয়ে গেছিলাম। চলো আমার কেবিনে। অয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে সোনালি টেনে নিয়ে যেতে লাগলো। অধরার আগে হাত মুঠো করে নিয়ে নিজের কক্ষে চলে গেল। অয়নকে একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে চেয়ারের উপরে ফেলে দিল। কয়েকটা পুলিশ ভ্রু কুচকে তাকালে অয়ন বলে উঠে, এই পেতনি কি শুরু করছো? আর এইসব কি বললি? তোকে হবু জামাই না বলে আমাকে পানিশমেন্ট দিত ম্যাম। তো লুচ্চার মতো মুখের কাছে কেন আসছিলি? তোকে পানিশমেন্ট দেওয়া উচিত। আরে তোকে কি কিস করতে গেছি নাকি? একটু কাছ থেকে দেখলাম কি কি পরিবর্তন হয়েছে তোর মাঝে। আগের মতো ফাজিল আসোস? যাই হোক, কেমন আসোস? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ। বাট ভাই, তুই পড়াশোনা না করে পুলিশের লাইনে চলে আসলি কেন? দুটাই করি, তোর মতো নাকি? কিভাবে? পরীক্ষা যখন থাকে তখন ডিউটি চেঞ্জ করে নিই, যতক্ষণ ফ্রি থাকি ততক্ষণ পড়ি, দুই দিকে দেখাশোনা করছি। তোর মতো তো আর কোটিপতি ঘরে জন্ম না, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, বোঝস তো। ঢং কম করো প্রিয়। যাই হোক, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। রাকিব নামে কেউ এখানে আছে? আছে, আমার জানে মানে রিলেশন করি। ভাই, তোর মাথা নাকি অন্য কিছু? পড়াশোনা, নিজের কাজ, তার উপর আবার প্রেমও করস? বুঝতে হবে, তোর বান্ধবী তো, তাই সব পারি। হাই বয়ফ্রেন্ড। দোস্ত, তুই এখানে সত্যি বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হইলে ওয়েট করো, আমি একটা চিমটি দেই। অয়ন চিমটি দিয়ে ধরতে রাকিব চিৎকার দিয়ে উঠল। অয়ন তাড়াতাড়ি মুখ ধরে বলে, দূর শালা, মনে হয় তোকে খুন করছি। এমন জোরে কেউ চিৎকার করে নাকি? তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ অয়ন, বসেক, কি খাবি বল? তোর মাথা। পাশের রুমে যা, তার মাথা খা। ওই কি বলো, ম্যাম যে রাগী, ওইদিকে গেলে ওকে জেলে ঢুকিয়ে দিবে। দিবে না। হ্যাঁ, আর একটু হলেই ম্যামের কাছে বকা খাইতে নিয়েছিলাম। কেন? ওইটা বলা যাবে না। মিস সোনালি আমাকে তার হবু হাজবেন্ড হিসেবে পরিচয় দিয়েছে। এখন বলো আমার কি করা উচিত? অয়নের কথা শুনে রাকিব চোখ বড় বড় করে ফেলল। সোনালি ভয়ে কাঁপতে লাগলো। সোনালি বলে ওঠে, রাকিব রাগ করো না, বকা খাইতাম। আসলে অয়ন আমার। কি তোমার হবু হাজবেন্ড? আরে দেখ, রাগ দেখাস কেন? ওর উপরে ওই আমার ফ্রেন্ড হয়, সোনালি আমার ছোটবেলার ফ্রেন্ড হয়। আচ্ছা, খুব ভালো। রাকিব, আমি ম্যামের থেকে বকা খাওয়ার ভয় এমন বলেছি। আরে ওকে এত আকতি মিনতি করে বোঝানো লাগবে না। আমি রাগ করি নাই। ওই রাগ করার কোনকে? অয়নের কথা শুনে দুইজন ভ্রু কুচকে তাকালো। অয়ন বলে উঠে, তাকিয়ে লাভ নেই। আচ্ছা থাক, অফিস ছুটি হইলে আমাকে কল দিস। দেখা করলাম, ভালো লাগছে। এখানে লেকের পারে দেখা করতে আসিস? ওকে, ওয়েট, তোদের ম্যামের রুমে যাব। এই কি কারণে? কারণ আমি মামলা করার হইলে আমাদের বল, ম্যামের কাছে অকারণে যাস না। আচ্ছা থাক, পরে কথা হবে। অয়ন ওইখান থেকে বের হয়ে সোজা অধরার কক্ষের সামনে গেল। কক্ষে ঢুকতে যাবে, সাথে সাথে কয়েকটা পুলিশ থামিয়ে দিল। হঠাৎ করে পিছন থেকে একজন বলে উঠল, ওনাকে যেতে দিন। অয়ন পিছনে তাকাতে অবাক হয়ে গেল। অয়ন বলে উঠে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এখানে আপনি? অয়নের কথা শুনে লোকটা হাসি মুখে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অয়ন, তুমি এখানে? এত বছর কোথায় ছিলে? পড়াশোনার জন্য দেশের বাইরে গেছিলাম। লোকটা অবাক হয়ে গেল, বলে উঠে,
অধরা তো কখনো বলল না। সব সময় মেজাজ খিটখিটে থাকে ওর। আচ্ছা যাও, দেখা করো, ওই অনেক খুশি হবে। অয়ন সালাম দিয়ে ভিতরে চলে গেল। ভিতরে গেলে অধরা ফোনে কারোর সাথে কথা বলছে। অয়নকে দেখে রাগী লুক নিয়ে তাকালো। অধরা ফোনের লোকটার উপরে চিল্লাতে লাগলো। অয়ন ভয় পেয়ে গেল। অধরা ফোন রেখে দিয়ে বলল, তোমার সাহস কি করে হইল এখানে আসার, আর তোমাকে ঢুকতে দিল কে? অধরা রেগে বাহিরে থাকা পুলিশগুলোকে ডাকতে যাবে, অয়ন হাত ধরে টান দিয়ে নিজের সামনে নিয়ে এসে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। অধরা কেঁপে উঠল। অধরা ধাক্কা দিয়ে সজোরে অয়নের গালে থাপ্পড় মেরে বলল, এত বড় সাহস তোমার, আমার সাথে অসভ্যতামি করো? অয়ন গালে হাত দিয়ে বলে, এভাবে থাপ্পড় মারতে পারলেন? চুপ বেয়াদব, এখান থেকে যাবে নাকি আমি জেলের ভেতরে ঢুকিয়ে দেব? অয়ন কিছু না বলে গালে কিস করে দৌড়ে বের হয়ে গেল। অধরা রাগে গজগজ করতে লাগলো। অয়ন থানা থেকে বের হয়ে সোজা বাইক নিয়ে বের হয়ে গেল। অয়ন বাসায় চলে গেল। কলিং বেল বাজাতে সৎমা এসে দরজা খুলে দিল। অয়নকে দেখে কিছু বলতে যাবে, অয়ন তার আগেই হাঁটা দিল। অয়নের সৎমা অয়নের পিছু পিছু যেতে লাগলো। অয়নের রুমের সামনে গেলে অয়ন বলে ওঠে, সমস্যা কি আপনার? আমার পিছু কেন নিয়েছেন? অয়ন, তোমাকে কিছু বলার ছিল, যদি রাগ না করো তাহলে আমি কিছু বলতে চাই। কি বলবেন তাড়াতাড়ি বলেন। সৎমা রুমের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিলে অয়নের মেজাজ বিগড়ে গেল। রাগী লুক নিয়ে তাকালে অয়নের সৎমা বলে, সিক্রেট ব্যাপার, তাই দরজা লাগাতে হইল। অয়ন, অদরা, তুলিকে আগে থেকে তুমি চেনো তাই না? সৎ মায়ের কথা শুনে অয়ন বিরক্ত হয়ে বলে, আমি কিভাবে চিনব? আমি তো দেশের বাইরে ছিলাম, বিয়েতেও আসি নাই, আর ভাবিকেও দেখি নাই। অয়ন, মিথ্যা বলো না, আমি জানি তুমি অদরার হাজবেন্ড। সৎ মায়ের কথা শুনে অয়ন থমকে গেল। সৎমা অয়নের কাঁধে হাত দিয়ে বলল, আমি অদরার ফুফি হই। আমি তোমার ছবি অদরার ভাবির কাছে দেখছিলাম 3 মাস আগে। আমি কাউকে কিছু বলি নাই। তুমি এভাবে অদরাকে কিভাবে ঠকাতে পারলে অয়ন? আমি তোমার আব্বু, একে অপরকে অনেক ভালোবাসি। বিজনেসের জন্য তোমার আব্বুকে তোমার আম্মুর সাথে বিয়ে দিয়েছিল। আমাদের বিয়ে অনেক আগেই হয়ে গেছিল। তোমার দাদিমা সব জেনেও আমাকে মেনে না নিয়ে তোমার আম্মুর সাথে বিয়ে দিয়ে দেয়। এখানে বলো আমার কি দোষ? আমি তো আগে থেকেই তোমার আব্বুর স্ত্রী। আমি তোমার আম্মু আর আব্বু মাঝে ঝামেলা বাঁধাতে চাইলে বিয়ের সময় ঝামেলা করতে পারতাম। আমরা ইচ্ছা করে কোনো কিছু করি নাই। তোমার আম্মু অসুস্থ ছিল, তার মৃত্যুর জন্য তুমি আমাকে তোমার আব্বুকে দোষ দিচ্ছ। তুমি শুধু একমাত্র জানতে আমি তোমার আব্বুর গার্লফ্রেন্ড। তোমার আম্মু জানতো আমরা ফ্রেন্ড। অয়ন, আমাদের জন্য তোমার আম্মু মারা যায় নাই। সৎ মায়ের কথা শুনে অয়ন চুপ হয়ে গেল। অয়নের কাঁধে হাত রেখে বলল, যা অন্যায় আমার সাথে হয়েছে, তোমার আম্মুকে কখনোই তোমার আব্বু কষ্ট দেয় নাই, কখনো বুঝতেও দেয় নাই। তোমার আম্মু অসুস্থর কারণে কান্না করতো, মেজাজ খিটখিটে থাকতো, সেজন্য তোমার আব্বুর সাথে ঝগড়া লেগে যেত। তোমার আব্বু, যতটুকু বুঝতে পারি, তোমার আম্মুকে মিস করে, এখনো ভালোবাসে। অয়ন, আমার এই সব কথা বলার কারণ আমি তোমার আব্বুকে ভালো সাজানোর জন্য বলছি না। আমি শুধু বুঝাতে চাচ্ছি তুমি অদরার সাথে অন্যায় করছো। তুমি জানো তুমি চলে যাওয়ার পর কি হয়েছে? অদরা প্রেগনেন্ট ছিল। অয়ন চোখ বড় বড় করে বলল, কি অধরা প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, কিন্তু ওর ভাগ্যটাই অনেক খারাপ। তুমি ওকে ছেড়ে চলে গেছলে, ওর বাচ্চাটাও না ফেরার দেশে চলে গেছে। সৎ মায়ের কথা শুনে অয়নের চোখে পানি চলে আসলো। অয়নের হাত পা কাঁপতে লাগলো। অয়ন বলতে লাগলো, কি বলছেন? না ফেরার দেশে চলে গেছে মানে? তোমার দেওয়া ধোকা ওই সহ্য করতে পারছিল না। ওই সারাদিন চুপচাপ অফিস করতো, রাত হইলে তোমার ছবি জড়িয়ে কান্না করতো। ওই প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। 9 মাস যখন ফ্ল্যাশব্যাক। অতটা খাট থেকে নেমে বোতলে পানি না দেখে বোতল নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অদরার মাথায় চক্কর দিতে লাগলো। নিজেকে সামলাতে না পেরে অদরা পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। সিঁড়ি দিয়ে গড়তে নিচে পড়তে অদরার আম্মু তুলি দৌড়ে এসেছে। অদরাকে ধরে বলতে লাগলো, আপু,
এই আপু, তোমার কি হলো? আপু চোখ খুলো না। অধরার আম্মু তুলি কান্না করে অধরাকে ডাকতে লাগলো। কাজের লোকেরা সব মিলে অধরাকে ধরে গাড়িতে তুলে দিল। অধরার আম্মু অধরাকে বুকে জড়িয়ে কান্না করতে লাগলো আর ডাকতে লাগলো। তুলি ওর আব্বুকে কল দিল, অধরাকে হসপিটালে নিয়ে যায়। নার্স অধরাকে নিয়ে গেলে ডাক্তার অধরাকে দেখতে যায়। অনেকক্ষণ পর ডাক্তার বের হইলে তুলি বলে উঠে, ডাক্তার, আমার আপুর কি অবস্থা? আপু ঠিক আছে তো? ডাক্তার কিছু বলার আগেই নার্স বাচ্চা কোলে নিয়ে বাহিরে এসে বলে, উনি ঠিক আছে, বাট ওনার সন্তানটাকে আমরা বাঁচাতে পারি নাই। নার্সের কথা শুনে তিনজন থমকে গেল। অধরার আম্মু কান্নায় ভেঙে পড়ল, বলতে লাগলো, আমার মেয়ে এইটা জানতে পারলে আমি ওকে কিভাবে সান্ত্বনা দিব? ইয়া আল্লাহ, আমার মেয়ের সাথে এটা কি করলেন? তুলি বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না করতে লাগলো। অধরার জ্ঞান ফিরলে সবার কান্নার শব্দে চোখ খুলে তাকালো। অধরার আম্মু কোলে বাচ্চা দেখে বলে, আব্বু আম্মু তুলি কি হয়েছে? তোমরা এভাবে কান্না করছো কেন? আর বাবুটাকে আমার কোলে দাও না আম্মু। নদীর কথা শুনে সবাই থমকে গেল। অধরার আম্মু কান্না করতে লাগলো। অধরা বাচ্চা বারবার চাইলে অধরার আম্মু এগিয়ে দিলে অধরা কোলে নিয়ে বলে, কি ব্যাপার আম্মু? বাবু তো কোনো ছাড়া শব্দ নাই, শরীরে তো ঠান্ডা কেন? এই আম্মুটা, তুমি কি আমার সাথে কথা বলবে না? এই আম্মু কি হলো? একটু তো তাকাও, এভাবে ঘুমিয়ে থাকলে হবে? আম্মু আব্বু ওই চোখ খোলো না কেন? অধরার কথা শুনে অধরার আম্মু মুখে আঁচল দিয়ে চেপে কান্না করতে লাগলো। তুলি কাঁধে হাত দিয়ে বলে, আপু রে, ওই কোনোদিনও চোখ খুলবে না আপু। ও আপু বেঁচে নাই আপু। তুলির কথা শুনে অধরা থমকে গেল। অধরা পাথরের মতো বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলো। তুলি অধরাকে ডাকতে অধরা বাচ্চাটাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, তোদের বাপ বেটি কেন আমাকে মায়া বাড়িয়ে চলে গেলি? তোরা কেন আমার সাথে এমন করস? তোর আব্বুও আমাকে ছেড়ে চলে গেছে, আবার তুইও আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, না ফেরার দেশে চলে গেলি। আমি তো তোকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম রে, তুইও আমাকে ছেড়ে চলে গেলি। আমার বেঁচে থাকার শেষ আশাটা আল্লাহ কেড়ে নিল। অধরা বাচ্চাটাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বাচ্চাটার মুখে চুমু দিতে দিতে বলে, এই আম্মু উঠেক না, আমাকে ছেড়ে যাস না রে মা। তোর আম্মু যে বড্ড অসহায় রে, তুই যাস না রে মা। ওই আব্বু, আম্মু ওকে বলো আমার সাথে কথা বলতে। অধরার আম্মু অধরাকে জড়িয়ে ধরলে অধরা জোরে জোরে কান্না করতে করতে বলে, আম্মু আমার কপালটা এত খারাপ কেন আম্মু? আল্লাহ আমাকে সব দিল, অথচ আমার কপালে সুখ কেন দিল না? আম্মু কথা বলো না, আমাকে ছেড়ে সবাই কেন চলে যায়? আমি কি অন্যায় করেছি? যাকে ধরে বাঁচতে চাই সেই কেন আমাকে রেখে চলে যায়? অধরা কান্না আর কথাগুলো শুনে ওইখানে সবার চোখে পানি চলে আসলো। ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে ফুপি চোখের পানি মুছতে লাগলো। অয়ন কান্না করতে লাগলো। অয়নের কাছে গেলে অয়ন সৎমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। অয়ন বলতে লাগলো, আপনি বিশ্বাস করেন আমি ভুল করেছিলাম। সেই দিন তাকে ছেড়ে এসে আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে আম্মুকে হারিয়ে আমি একা হয়ে যাই, আব্বুর সাথে ঝামেলা করে বাসা থেকে বের হয়ে যাই। একজনের সাথে পরিচয় হইল, সে মানুষটা আমাকে ফাঁসিয়ে তার বোনের সাথে বিয়ে দিয়ে দেয়। তার সাথে আমি দিনের পর দিন মিথ্যা অভিনয় করে গেছি, যাতে আম্মুর মতো সেই যেন কষ্ট না পায় যে আমি অন্য কাউকে ভালোবাসি। দিন শেষে সেই সত্যিটা জেনে গেল, আমার উপর থেকে তার বিশ্বাস ভরসা সব উঠে গেল। আর যাকে ভালোবাসলাম সেই আমার সাথে বাজি ধরে ভালোবাসার অভিনয় করেছিল। আমিও যাকে ধরে বাঁচতে চাইছি সেই মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমি কোনো দিন না ভেবে বাসায় এসেছি, সোজা দেশের বাইরে চলে যাই। অধরাকে ছেড়ে থেকে বুঝেছি আমি ওকে কতটা ভালোবাসি। অয়ন, কান্না করো না, এখনো সময় আছে। তুমি অধরাকে বুঝাও, ও এখন পাথর টাইপের হয়ে গেছে। আমার বিশ্বাস তোমার ভালোবাসা পেলে ও আগের মতো হয়ে যাবে। ও এভাবে নিজেকে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমি তো জানি ওর জন্য, ওর মতো আমিও তো প্রিয় মানুষকে ছাড়া থেকেছি, তোকাও পেয়েছি। তারপর ও বেহায়া মনটা যে বেঈমানটাকে ভালোবেসে গেছে, তেমন আমারও বিশ্বাস তুমি চাইলে ওর মন জয় করে নিতে পারবে। কান্না বন্ধ করো অয়ন, কান্না আর পালিয়ে গিয়ে কখনো কোনো কিছু সমাধান হয় না। অয়ন চোখের পানি মুছতে মুছতে বলে, আমি আর কান্না করব না। অধরাকে যেহেতু আবারও পেয়েছি, আমি আর এইবার আগের মতো ভুল করব না। ভুল করব না। আমি যেভাবে হোক ওর মন জয় করে নিবই। ওকে আর কষ্ট পেতে দিব না আমি। হ্যাঁ, আর কষ্ট পেতে দিও না।
আচ্ছা থাকো, আমি নিচে যাই, রান্না করতে হবে। সৎমা চলে যেতে নিলে অয়ন বলে উঠে। ধন্যবাদ আম্মু। অয়নের মুখ থেকে আম্মু ডাক শুনে সৎমা থমকে গেল। খুশিতে চোখে পানি চলে আসলো। পিছনের দিকে ঘুরে বলল, আমাকে বলবে? আবার একটু বলো তো, আমি মনে হয় ভুল শুনেছি। ধন্যবাদ আম্মু। আপনার জন্য নিজের ভিতরে কনফিউজড ফিরে পেলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। মাকে কেউ ধন্যবাদ দেয় নাকি পাগল ছেলে? মায়েদের কাজ তো সন্তানরা বিপদে পড়লে তাদের পাশে থাকা, তাদের সুপরামর্শ দেওয়া, সন্তানরা কিভাবে ভালো থাকবে ওইটাই তো মায়েদের চাওয়া। সৎ মায়ের কথা শুনে অয়ন বলে উঠে। আই এম সরি, আমি ভুল বুঝে আপনাকে অনেক কথা শুনিয়েছি। আপনার সাথে আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। সমস্যা নাই, তোমার জায়গায় আমি থাকলে আমিও সেম কাজ করতাম। কিন্তু অয়ন, একটা কথা মাথায় রাখবে, কখনো কোনো কিছুতে পালিয়ে যাবে না। পালিয়ে যাও, রাগ করে থাকা, নিজেদের ভিতরে ইগো নিয়ে চলে, কখনোই কিছু করতে পারবে না। সম্পর্কগুলো বিচ্ছেদের দিকে যাবে। সবসময় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করবে। পালিয়ে না গিয়ে সামনাসামনি থেকে তার সাথে বোঝাপড়া করবে। পালিয়ে গেলে কখনোই অতীত থেকে বাঁচা যায় না। যাই হোক, থাকো। আর কি খাবে বলো, আমি রান্না করে দেই। আপনি যা রান্না করবেন তাই খাবো। সৎমা হাসি মুখে চলে গেল। অয়ন মাথার চুল ধরে টানতে লাগলো আর ভাবতে লাগলো, অধরা কতটা কষ্ট বুকে চেপে আছে। ওই কি মানুষ নাকি অন্য কিছু? এত কিছু সহ্য কিভাবে করে? আর আমি একটা খারাপ মানুষ। আমি কিভাবে অধরাকে একা ছেড়ে চলে গেলাম? আমি চাইলে তো ওকে বোঝাতে পারতাম, দরকার হইলে বকাঝকা খেয়ে হইলেও ওকে আবার নিজের করে নিতে পারতাম। সব সময় খালি নিজের কথা ভেবে গেছি। আসলে আমি একটা স্বার্থপর ছেলে, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না। অয়ন কথাগুলো ভাবতে লাগলো। অয়ন কথাগুলো ভাবতে ভাবতে বেলকনিতে চলে গেল। অয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। অয়ন বিড়বিড় করে বলতে লাগলো, সেই দিন ওই রকম নাও হইতে পারত। আমি থাকলে হয়তো ওকে পানি নিয়ে আসতে দিতাম না। আমি থাকলে ওর যত্ন নিতে পারতাম, ওর খেয়াল রাখলে আজ আমাদের সন্তান বেঁচে থাকতো। সব কিছু অন্যরকম হইতো। সব আমার পাপের ফল। আমার জন্য এইসব হয়েছে, সব দোষ আমার। অয়ন কথাগুলো বলে কাঁদতে লাগলো। সন্ধ্যার দিকে অয়ন রাকিবের ফোন পেয়ে বের হলো। রাকিবের ভাড়া বাসায় চলে গেল। দরজার সামনে কলিং বেল বাজাতে রাকিব দরজা খুলে দিল। ভিতরে ঢুকতে দেখে সোনালি বসে আছে। অয়ন ভ্রু কুচকে তাকিয়ে বলল, কিরে লুচ্চা, তুই বিয়ের আগে রাকিবের রুমে কি করস? কিছু ফাইল দিয়েছে আপনার বউ। আপনাকে জামাই বলার কারণে যে দিয়েছে এইটা বুঝতে আর আমার বাকি নাই। আগে বলস নি কুত্তা বিড়াল একটা। হা হা, মজা লাগছে, কাজ করে খা। বাট রাকিবের এখানে থাকার মানে কি? আমাকে সাহায্য করতে হচ্ছে রে ভাই। বসেক, কফি বানিয়ে নিয়ে আসবো নাকি? কাজ কর, আমি বানিয়ে নিয়ে আসি। কোন দিকে রান্নাঘর? ভাই, তুই যে শফিক চৌধুরীর ছেলে, আমাকে আগে কেন বলিস নাই? আমাকেও তুই ঠকালি। সোনালি না বললে তো আমি জানতেই পারতাম না। কফি বানিয়ে নিয়ে আসি, তারপর কথা বলি। অয়ন রান্নাঘর দেখে চলে গেল। তিনজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। দুইজনকে দিয়ে সোফায় বসে কফিতে চুমুক দিতে লাগলো আর বলতে লাগলো, তোরা দুইজন কি একে অপরের সাথে সব শেয়ার করছিস নাকি? সোনালি জানে অধরা আমার বউ, আর তুই আমার আসল পরিচয় জেনে গেছস। সব জানি, আমি সব বলছি। ওই আমাকে তোর ব্যাপারে সব জানিয়েছে। একটা জিনিস বুঝলাম, তোরা বাপ ছেলে জীবনে সেম কাহিনী হয়েছে। শুধুমাত্র এক পার্থক্য হইল, আঙ্কেল তার দুই বউকে সমানভাবে ভালোবাসার চেষ্টা করছে, বাট তুই গার্লফ্রেন্ডের জন্য নিজের বউকে দিনের পর দিন ঠকাইছিস। সবার লাইফে ভালোবাসা থাকে, বাট তুই অতিরিক্ত করে ফেলছিস। আমাদের কত ফ্রেন্ড তো গার্লফ্রেন্ড থেকে ধোকা পেয়েও বিয়ে করেছে, কেউ তোর মতো বউকে রেখে চলে যায়নি। আজ তারা সুখী ফ্যামিলি, আর তুই কি করলি? অধরা ম্যামকে আগে অনেক খারাপ ভাবতাম। ওনার জায়গায় যদি আমি থাকতাম হবে আত্মহত্যা করে মরে যেতাম, আর তোকে তো খুন করে নিজেকে শেষ করে দিতাম। আমি জানি আমি ভুল করছি। ছোটবেলা থেকে তো আমি শুধু কষ্ট পেয়ে এসেছি। আমি যেইগুলো সহ্য করতে পারি না সেই স্থান থেকে আমি ত্যাগ করি। সোনালি, তুই তো জানিস। হ্যাঁ, সব জানি, কিন্তু ম্যামকে ছেড়ে তুই ঠিক করিস নাই। ম্যামকে তো তুই বোঝাতে পারতি, তার সাথে লেগে থাকলে এতদিনে তোদের সুন্দর একটা সংসার থাকতো। আর ম্যাম তোকে এখনও ভালোবাসে, কারণ তোকে যখন আমি হবু হাজব্যান্ড হিসেবে পরিচয় দিই, আমি ওনার চোখে রাগ দেখেছি, জেলাসি দেখেছি।
বাট আমি বুঝতে পারি নাই প্রথমে রাকিব যখন আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল যে অধরা ম্যামের সামনে তার জামাইকে হবু স্বামী কেন বলছো, তখন আমি বুঝতে পারলাম এত রেগে যাওয়ার কারণ কি। তোরা জ্ঞান দিবি নাকি আমার ভুল শোধরানোর একটা সুযোগ করে দিবি? তুই তো খালি পালিয়ে যাস, তোকে আর কি বলে শোধরানোতে সাহায্য করব। ভাই কথা শোনাস না তো, উপকার করলে কর, না হইলে থাক, যাই চলে। অয়ন চলে যেতে নিলে রাকিব টান দিয়ে বসিয়ে দিয়ে বলে, বসেক, কথায় কথায় এত রাগ করস কেন? আচ্ছা শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি। ওকে বল। সোনালি অয়নকে আইডিয়া দিতে লাগলো। তিনজন কথা বলতে লাগলো। অয়ন সবার সাথে কথা বলতে বলতে রাকিব সোনালিদের সাথে খাবার খেয়ে বের হয়ে গেল। সোনালিকে নিয়ে সোনালিদের বাসার সামনে চলে গেল। সোনালির আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে অয়ন বাসায় চলে আসলো। বাসায় আসতে আসতে রাত 1টা বেজে গেছে। অয়ন বাইক রেখে বাসার ভিতরে ঢুকলে দেখে অয়নের সৎ মা সোফার উপরে বসে থেকে ঝিমুচ্ছে। অয়ন আস্তে আস্তে কাছে গিয়ে বলল, আম্মু। অয়নের ডাকে ঘুম ভেঙে গেল। সৎমা বলে উঠে, এসেছো তুমি? আপনি ঘুমানো বাদ দিয়ে এখানে বসেন কেন? যান রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দেই। আমি এখন খাবো না, সকালে খাবো। আপনি যান, ঘুমান, গিয়ে ঘরে যান। অয়ন ওর সৎমাকে ধরে রুমে পাঠিয়ে দিয়ে সিঁড়ি বয়ে যেতে লাগলো। অধরা রুমের লাইট জ্বালানো দেখে দরজায় হালকা ধাক্কা দিলে দরজা খুলে গেল। দেখে অধরা আধশোয়া হয়ে বসে থেকে ঝিমুচ্ছে। অয়ন আস্তে আস্তে অধরার কাছে গিয়ে চোখ থেকে চশমা খুলে টেবিলের উপরে রাখলো। ল্যাপটপটা রাখতে যাবে, সাথে সাথে অধরা মুখে সজোরে ঘুষি মারল। অয়ন ফ্লোরে পড়ে গেল। অধরা চোখ খুলে আরেকটা মারতে যাবে, অয়নকে দেখে চমকে গেল। অধরা বলে উঠে, অয়ন, তুমি এখানে কি করো? এভাবে চোরের মতো আমার ল্যাপটপে হাত কেন নিচ্ছিলে? ঘুমের ভিতরে কি ফাইটিং করেন নাকি? রক্ত বের করে ফেলছেন? অয়নের মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। অধরা অয়নের কাছে গিয়ে মুখ থেকে হাত সরিয়ে দিয়ে অধরা নিজের হাত দিয়ে চেপে ধরে বেসিনের সামনে গিয়ে পানি মুখে ভিতরে দিয়ে বলল, গুলি করে ফেলে দাও। অয়ন মুখে পানি নিয়ে ফেলে দিতে লাগলো। অধরা মুখ ভালো করে ধুয়ে বলল, এত রাতে আমার রুমে কি করছো? তোমার রুমে লাইট জ্বালানো ছিল, তুমি আধশোয়া হয়েছিলে, তাই ল্যাপটপ রেখে শুয়ে দিতে চাইছিলাম। বাট তুমি তো আমাকে চোর ভেবে এমন মাইট দিলে দাঁত নড়ে গেছে। এইসব নাটক করতে কে বলেছে? আমার রুমে এত রাতে আসা তোমার ঠিক হয় নাই, আর কখনোই আমার রুমে আসবে না। যদি আসো আমি চিৎকার দিব। অধরার কথা না শুনে অয়ন মুখ থেকে হাত সরিয়ে দিয়ে অধরাকে সোজা পাজা কোলে তুলে নিল। অধরা অয়নের কোল থেকে নামার চেষ্টা করতে লাগলো। অধরাকে শুইয়ে দিয়ে অয়ন সোজা অধরার বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অধরা রেগে বলে উঠে, অয়ন, হচ্ছেটা কি? আমাকে ছাড়বে নাকি আমি জোরে চিৎকার দিব? দেখো, মান সম্মান নষ্ট করতে না চাইলে এখান থেকে চলে যাও। অধরা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি কসম খেয়ে বলছি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তো তখন ছোট ছিলাম। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখান থেকে যাবে নাকি আমি জোরে চিৎকার দিব? চিৎকার দাও, আমি ভয় পাই নাকি? তুমি আমার স্ত্রী, আমি তোমার সাথে থাকতে পারি। অধরা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে লাগলো। অয়ন জোর করে জড়িয়ে ধরলে অধরা রেগে চুল টেনে ধরে। অয়ন কিছুক্ষণ থাকার পর চুলের টানে ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। অধরা বলে উঠে, লজ্জা এত কম? তোমাকে আমি আবারও বিশ্বাস করব, ভালোবাসবো। তুমি এটা ভাবলে কিভাবে? তোমাকে আমি ঘৃণা করে, বুঝতে পারছো? তুমি মরে গেলেও আমি তোমাকে আর কখনোই ভালোবাসবো না। তোমার জন্য এক ফোঁটা চোখের পানিও আমার বের হবে না। অধরার কথা শুনে অয়ন উঠে পড়ল। অয়ন অধরার দিকে তাকিয়ে বলল, তুই মন থেকে এগুলো বলছো না? তুমি যতই বলো আমাকে, তুমি কোনোদিনও ভালোবাসবে না। আসলে তুমি তো এখনো আমাকে ভালোবাসো। একদম না, আমি তোমাকে ভালোবাসবো? অসম্ভব। মিথ্যাবাদী বিশ্বাসঘাতককে আমি ভালোবাসি না। যে মানুষ মিথ্যা সুন্দর করে গুছিয়ে বলতে পারে, সেই মানুষকে আর যাই হোক দ্বিতীয়বার মনে জায়গা দেওয়ার মতো ভুল করা যায় না। এইগুলো তোমার মনের কথা না। তুই যদি আমাকে ভালো না বাসো তাহলে আজও বিয়ে কেন করো নাই? একবার স্বাদ মিঠে গেছে, আর বিয়ে করে কারোর সাথে সম্পর্ক জোড়ার কোনো রুচি আমার নাই। আমার রুম থেকে বের হয়ে যাও, না হলে জোরে চিৎকার দিব। দাও, না করছে কে? অধরা রেগে জোরে চিৎকার দিতে যাবে, সাথে সাথে অয়ন অধরার মুখ চেপে ধরে বলে, আরে যাচ্ছি তো, চিৎকার কেন দাও? অয়ন অধরার কপালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল। অধরা রাগে গজগজ করতে লাগলো। অধরা খাটে বসে ভাবতে লাগলো, একদম ওর মিথ্যা মায়া গলে যাস না। ও তোকে কখনোই ভালোবাসে নাই।
এখনও ভালোবাসে না, সব নাটক। অধরা কথাগুলো ভেবে দরজা লাগিয়ে দিয়ে এসেছে, লাইট অফ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নামাজ পড়ে নিচে চলে গেল। অয়ন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে সোফায় বসে বলল, আম্মু নুডলস রান্না করে দিও তো, অনেক ক্ষুধা লাগছে। আব্বু একটু অপেক্ষা করো, আমি তোমার আব্বু ও চাচ্চুকে চাটা বানিয়ে দিয়ে আসছি। ওকে। অয়ন ও সৎ মায়ের কথা শুনে সবাই অয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সৎ মা চলে গেল। অয়ন আতিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়লে আতিয়া মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আতিয়া বলে ওঠে, ভাইয়া তুমিও আম্মুকে বলছো? তুমি তো আম্মুকে কিছুই বলে ডাকতে না। তুমি ভাইয়া বলো তো, তোমার আম্মু আমারও তো আম্মু হয়, তাই আর কি আমিও আম্মু বলে ডাক দিলাম। তাও ঠিক। তুই কি ঘুমের ভিতরে আসস? কাকে কি বলতে আসস? যেইটা মনে করো। রাফি কিছু বলতে যাবে তখনই অয়নের আব্বু হাসি মুখে রাফিকে চুপ থাকতে ইশারা করলো। অয়ন আতিয়ার কোলে শুয়ে থেকে আতিয়ার সাথে কার্টুন দেখতে লাগলো। অধরাকে রান্নাঘর থেকে বের হতে দেখে অয়ন বলে ওঠে, বেন কি কাজ করছেন নাকি? আপনার অফিস নাই? নাইট ডিউটি। অধরার কথা শুনে অয়ন বসে বলল, নাইট ডিউটি কে করতে বলছে আপনাকে? ওই এভাবে কথা বলতেছিস কেন? উনি কিন্তু তোর সিনিয়র, ভেবে চিনতে কথা বল। কোন মিশনে যাবেন? সব বিষয়ে জবাব দিতে আমি বাধ্য নই। আপনাদের বাসায় আছি দেখে যে আপনি যদি আশা করেন সব কথা বলবো, তাহলে ভুল ভাবছেন। অয়ন, আপুকে রাগাস না, উনি মাথা এমনিতে গরম হয়ে যায়, ওনাকে রাগাস না তো। আপু, ওর কথা কিছু মনে করেন না। অধরা টেবিলের উপর থেকে বাটিগুলো নিয়ে গেল। অয়ন বলে ওঠে, আচ্ছা থাকো দেখি, আম্মুর চা বানানো হইল নাকি? অয়ন সোজা রান্নাঘরে চলে গেল। অয়ন অধরাকে বলল, তুমি নাইট ডিউটি ইচ্ছে করে নিয়েছো তাই না? বেয়াদব ছেলে, আমি তোর সিনিয়র, আমার সাথে তুমি বলার সাহস কোথা থেকে পাও? তুমি আমার স্ত্রী, তোমাকে আমি তুমি বলবো, এটাই স্বাভাবিক। অধরা তুলি অয়নের দিকে রাগী লুক নিয়ে তাকালো। সৎমা নিজের মতো কাজ করতে লাগলো। অয়ন তুলিকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। তিনজন ভ্যাবাচেকা খেয়ে গেল। অয়ন বলে ওঠে, একদম বড় বোন বোনের জামাইয়ের মাঝে নাক গলাবে না, ছোটর মতো থাকো। তুলি অয়নের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, একদম ভাবির দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না, ভুলে যাবে না আমি তোমার বড় ভাইয়ের বউ। দুইজনের কথা শুনে সৎমা বলে উঠে, ওদের ব্যাপার ওদের বুঝতে দে। তুলি, তুই কাজ কর। ফুপি, এই ছেলেটার সাথে কি বুঝবো? তুমি ভুল বোঝো না, এই ছেলে হুদাই বিরক্ত করছে। অয়ন অধরার হাত ধরে নিজের সামনে নিয়ে এসে বলল, তুমি কি আমার উপরে রাগ জিত খাটিয়ে নাইট ডিউটি নিয়েছো নাকি? তুই কে রে যে তোর জন্য আমাকে নাইট ডিউটি নেওয়া লাগবে? আমার মন ইচ্ছে আমি এখন থেকে দিনে ঘুমাবো, রাতে ডিউটি করব। অধরা, রাত জেগে ডিউটি করলে শরীর খারাপ করবে, নিজের দিকে একবার তাকাইছো তুমি? তুলি, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু, এখন থেকে যেতে বল, না হলে কিন্তু থাপ্পড় খাবে কিন্তু। যাবো না, এখন থেকে কি করবে? অধরা রেগে থাপ্পড় মারতে যাবে, অয়নের কাকি আসলে অধরা ঘুরে দাঁড়িয়ে কাজ করতে লাগলো। অয়ন রান্নাঘর থেকে বের হয়ে গেল। সৎমা চা নিয়ে বের হলো। অয়ন বাসা থেকে বের হয়ে গেল। সারাদিন বাহিরে থেকে অয়ন রাত 11টায় বাসায় আসলো। অয়ন সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে অয়ন চিল্লাপাল্লা শব্দ শুনে অয়ন ঘুম ঘুম চোখে রুম থেকে বের হয়ে সিঁড়ির সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কি হয়েছে? এত চিল্লাপাল্লা কেন করছো সকাল সকাল? অয়ন, অদরা। সৎ মায়ের কান্না কণ্ঠে অধরার নাম শুনে বুকের ভিতরে ধুক করে উঠল। অয়ন ভালো করে নিচের দিকে তাকাতে চমকে গেল। অয়ন দৌড়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে তুলি সৎমাকে সরিয়ে দিয়ে অধরাকে ধরে বলল, অধরা কি হয়েছে তোমার? অধরা চোখ খুলো। অধরা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? অধরা, অধরা। অয়ন, আপুকে সাপে কেটেছে। কি? সাপে কেটেছে? কোথায়? অয়নের চোখে পানি চলে আসলো। অয়ন অধরার হাতে পায়ের দিকে তাকিয়ে চেক করতে লাগলো। অয়ন অধরার হাত থেকে ঘড়ি খুলে ফেলল। অধরার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে লাগলো। সবাই অবাক হয়ে তাকালো। অধরা নড়ে উঠল। অধরা চোখ খুলে অয়নকে ধরে ধাক্কা দিতে লাগলো। অধরা, তুমি প্লিজ চোখ বন্ধ করো না। তুলি কোথায় কামড় দিয়েছে? আমি তো কিছু দেখতে পারছি না। পায়ের এই জায়গায় কাপড় দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে। অয়ন অধরার প্যান্ট উপরের দিকে তুলে মুখ দিতে যাবে, অধরা হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো।
রাফি অয়নের আব্বু বলে উঠে, অয়ন কি করছিস? অয়ন, পাগল হয়ে গেছিস নাকি? ডাক্তারকে কল দিয়েছি, উনি আসছে। তোমার ডাক্তারের অপেক্ষা করলে ওনাকে হারাতে হবে। অয়ন, কি পাগলামো করছিস? এমন পাগলামি কেন করছিস? অয়ন কোনো কথা না শুনে সোজা অধরার সাপের কাটা জায়গায় মুখ রেখে চুষতে লাগলো। অয়নের আব্বু রাফি অয়নকে থামাতে বলতে লাগলো। অয়ন কোনো কথা শুনল না। অয়ন আস্তে আস্তে মাথা ঘুরতে লাগলো। ডাক্তার চলে আসলে রাফি দৌড়ে নিয়ে আসলো। রাফি বলে উঠে, অয়ন সর, ডাক্তার এসেছে। অয়নকে সরিয়ে দিল। ডাক্তার এসেছে। অধরাকে দেখে ভ্যাকসিন দিল। ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলো। অধরাকে শান্ত করে ব্যান্ডেজ করে দিল হালকাভাবে, আটশোয়া করে দিল। অয়ন, তুমি এটা কি করলে? অয়নের মাথা চক্কর দিতে লাগলো। অয়ন অধরার কাছে এসে মুখে হাত দিতে অয়ন অধরার কোলে মাথা দিয়ে পড়ে গেল। অধরা অয়নকে ধরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে করতে বলে উঠে, এই অয়ন, কি করলে এটা? আমি তো তোমাকে বাধা দিলাম, কেন শুনলে না? এই অয়ন, চোখ খোলো না। এই অয়ন, ওঠো না। ডক্টর অয়নকে দেখেন না। রাফি অয়নের আব্বু অয়নকে ধরতে ডাক্তার অয়নকে ধরে বসতে বলে। অধরা অয়নকে নিজের কাছে বসিয়ে হাত ঘষতে লাগলো। ডাক্তার অয়নকেও ইঞ্জেকশন দিতে লাগলো। অয়ন হালকা চোখে অধরার দিকে তাকিয়ে থাকতে লাগলো। এই অয়ন, তুমি কেন আমার প্রাণ বাঁচাতে এমন রিস্ক নিলে? তোমার কিছু হইলে আমি কিভাবে নিজেকে সামলিয়ে রাখবো? আমি তোমার ক্ষতি কখনোই চাই না। তুমি কেন এমন করলে? আমি তো তোমার প্রিয় মানুষ না, তাও কেন এমন করলে? কেন করলে? আমার কোনো কথা কেন শোনো না তুমি? অধরা অয়নের মুখ শার্ট দিয়ে মুছে দিতে লাগলো। অয়ন অধরার দিকে তাকিয়ে হাসি মুখে বলতে লাগলো, আমার মৃত্যুতে নাকি তুমি কখনো কাঁদবে না? আমাকে মারতে দেখেও নাকি কখনো ঘুরে তাকাবে না? দেখো তুমি কিভাবে কাঁদছো। অয়নের কথা শুনে অধরা রাগে কষ্টে অয়নকে সরিয়ে দিয়ে উঠতে যাবে, সাথে সাথে ডাক্তার উঠতে নিষেধ করলো। অধরা চিৎকার দিয়ে বলল, ঠিক আছে, মরো, তাতে আমার কি? ফালতু ছেলে, জাস্ট হেট ইউ। অয়ন হাসতে লাগলো। অয়ন বলতে লাগলো, আই লাভ ইউ। অয়নের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলল। অয়নের আব্বু বলে উঠে, এইসব হচ্ছেটা কি? অধরা, অয়ন, কি কাহিনী? কি এইসব কি হচ্ছে? ডাক্তার দুইজনকে শান্ত থাকতে বলে দিল। দুইজনকে খাটে নিয়ে গিয়ে আটশোয়া করে শুয়ে দিতে বলে দিল। রাফি তুলিকে কোলে নিয়ে চলে গেল। অয়নের আব্বু অয়নের পাশে বসে হাত রাখলে অয়ন চমকে উঠল। অয়নের আব্বু বলে উঠে, কখনো তোমার সাথে ভালোভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই। যখন কথা হয়েছে তখনই ঝগড়া লেগে গেছে। অয়ন, আমি তোমার বাবা। একজন বাবা হয়ে সন্তানের ক্ষতি হওয়া দেখার মতো ক্ষমতা আমার নাই। তুমি একবারও আমাদের কথা ভাবলে না। নিজের যা ইচ্ছে হয় তুমি তাই করো। আজ তুমি যেই কাজটা করলে, একবারও ভাবলে না তোমার কিছু হইলে আমাদের কি হইতো? অয়ন, আমি তোমার আম্মুকে হারিয়েছি, কিন্তু আমি তো তোমার আম্মুকে কখনো আমার গোপন বিষয়ে জানাই নাই। তাকে সবসময় ভালো রাখার চেষ্টা করছি। আমি বিয়ে করেছিলাম আগে, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আর তোমার আম্মুকে আব্বু আম্মুর জন্য বাধ্য হয়ে বিয়ে করেছিলাম। ছেলেদের সামর্থ্য থাকলে 4টা বিয়ে করার জায়েজ আছে। আমি 2টা বিয়ে করে দুজনকে সমানভাবে অধিকার দিতে চেয়েছিলাম। আমি তোমার আম্মুর থেকে লুকিয়েছিলাম আমার রাহেলার বিয়ের বিষয়। কিন্তু সত্যি বলতে এর বাহিরে তোমার আম্মুকে আমি ঠকাই নাই। যা ঠকানো রাহেলা ঠকেছে। অয়নের আব্বু কান্না করতে লাগলো। অয়ন ওর আব্বুর দিকে তাকিয়ে কিছু না বলে সোজা জড়িয়ে ধরল। অয়নের আব্বু থমকে গেল। খুশিতে চোখের পানি ফেলতে লাগলো। রাফির মুখে হাসি ফুটে উঠল। অয়ন ওর আব্বুকে ছেড়ে দিয়ে রুমে চলে গেল। অধরা রুমে শুয়ে থেকে কাঁদতে লাগলো। অয়ন রুমে গিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো, অধরা কাছে যাব কি একবার? না থাক, ওই রেগে যাবে। এখন ওকে রাগানো ঠিক হবে না। অয়ন কথাগুলো ভেবে শুয়ে থাকতে লাগলো। 7 দিন পর অয়ন রুম থেকে বের হলো। অয়ন নিচে গিয়ে আতিয়াকে পড়াতে লাগলো আর আতিয়ার সাথে হাসাহাসি করতে লাগলো। অয়নের আব্বু রাফি সবাই ওদের দুষ্টুমি দেখে হাসতে লাগলো। হঠাৎ করে অধরা ড্রেস পরে নিচে নামতে অয়নের আব্বু বলে উঠে, এই অসুস্থ শরীর নিয়ে ডিউটি করবে? একদিন ছুটি নিলে তো পারো মা। টানা নাইট ডিউটি করে কি অবস্থা করছো নিজের? আঙ্কেল, আমি একদম ঠিক আছি। ছুটি নিয়েছি, আপনি রেস্ট নেন। মানে? হাওলাদার সাহেবের থেকে ছুটি নিয়েছি, আপনাকে অফিসে যেতে হবে না। তুমি কে আমার বিষয়ে নাক গলানোর? তোমাকে একবারও বলেছি আমার বিষয়ে নাক গলাতে? তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার ছুটি নিতে? এই মেয়ে,
আমাদের বাড়ির ছেলের সাথে এভাবে কথা বলছো কেন? তোমার জন্য আমাদের ছেলে মারা যেত, আর সেখানে তুমি অয়নের সাথে এমন ব্যবহার করছো। আন্টি, আপনাদের ছেলেকে বলে দেন আমার বিষয়ে নাক না গলাতে। আর আমি কি একবারও বলেছিলাম যে আমার প্রাণ বাঁচাতে? আমি তো কাউকেই বলি নাই। মাতবরি করতে কে বলেছিল? সবসময় পাকনামি। অধরার কথা শুনে রাফির কিছুটা রাগ হলো। কাকি রেগে বলল, এই মেয়েটার কথাবার্তা একদমই ফালতু। আমাদের ছেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালো, আর সেখানে কি ধরনের কথা বলছে? এই অয়ন, তুই আর এই মেয়েটার বিষয়ে নাক গলাবি না। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে দেন। অধরা চলে যেতে নিলে অয়ন উঠে দৌড়ে গিয়ে হাত ধরে টান দিয়ে সামনে ঘোরালো। অধরা রেগে সজোরে অয়নের গালে থাপ্পড় মেরে চিৎকার দিয়ে বলে, তোমার সাহস কি করে হয় আমার হাত ধরো? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? বেহায়ার মতো কাজ করো। তুমি কি বাংলা কথা বোঝো না? আমার বিষয় তুমি নাক গলাও না, দয়া করে প্লিজ। আর তুমি কে? হ্যাঁ, আমার ব্যাপারে এত নাক গলাও কেন? অয়নকে থাপ্পড় মারলে সবাই থ হয়ে গেল। অয়ন গালে হাত দিয়ে অধরার দিকে তাকিয়ে বলল, আমি কে তুমি নিজেও ভালো করে জানো। আর একটা কথা, তুমি যে আমার উপরে জিদ করে নাইট ডিউটি ইচ্ছে করে নিচ্ছ, এতে কার ক্ষতি হচ্ছে? আমার কিন্তু কিছু হচ্ছে না, তোমার শরীরে ক্ষতি হচ্ছে। নিজের ভালো একটু বুঝো অধরা। নিজের ভালো? মৃত মানুষের শরীরে আবার কিসের খেয়াল রাখবো আর কিসের বা বুঝবো এই শরীরের ব্যাপারে? আরে এইটা একটা মৃত শরীর। এই শরীরের ভেতরে না আছে কোনো অনুভূতি, না আছে কোনো আবেগ, আর না আছে কোনো রাগ অভিমান। মৃত ব্যক্তি কোনো কিছু ভালো বোঝার সুযোগ থাকে না। অধরা কথাগুলো বলে হাসতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। অয়ন অধরাকে জড়িয়ে ধরলো। অধরা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে অধরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সবাই বলে উঠল, অয়ন, এইসব হচ্ছেটা কি? অয়ন, অধরা মামুনিকে ছেড়ে দাও। অয়নের সৎমা অয়নের আব্বুর কাঁধে হাত দিয়ে বলে, ওদের মাঝে কথা বলো না, ওদের কথা বলতে দাও। মানে কি? অপেক্ষা করো, এখন দয়া করে কিছু বলো না। অধরা বলে উঠে, ছাড়ো আমাকে, না হলে কিন্তু আমি তোমাকে মারতে বাধ্য হব। আই এম সরি। অয়নের কথা শুনে অধরা সরিয়ে দিতে লাগলো। অয়নকে এক পর্যায়ে সজোরে ধাক্কা মারলে অয়ন সোজা গিয়ে কারোর পায়ের কাছে গিয়ে পড়ল। অয়ন উপরের দিকে তাকাতে অধরার আম্মু চমকে গেল। অধরার আম্মু রেগে অয়নের কলার ধরে টেনে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে মারতে বলে উঠে, আমার মেয়ের কি দোষ ছিল? তুই আমার মেয়ের সাথে এমন কিভাবে করতে পারলি? কাপুরুষ একটা! বউকে রেখে পালিয়ে যেতে লজ্জা করে না? তুই এখানে কেন এসেছোস? আমার মেয়ের সংসার ভাঙতে? নিজের সংসার তো শেষ করেছোস। আম্মু, আমার ছোট মেয়ের সংসার ভাঙতে চলে এসেছোস? একদম চুপ! তোর ওই মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। পর পরই হয়, পর কোনো দিনও আপন হয় না। তুই তো এতিম ছিলি। আমার মেয়ে তোর জন্য কি করে নাই বল? তোর যা লাগতো আমার মেয়ে সব দিত। আমি আমার হাজবেন্ড তোকে কত ভালোবাসছিলাম, তোকে নিজের সন্তানের মতো দেখেছি। আর তুই কিনা আমার মেয়ের ভালোবাসা বিশ্বাস নিয়ে খেলা করলি। তোর জন্য আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেছে। আমার হাসি খুশি মেয়েটা আজ পাথর হয়ে গেছে। সব তোর জন্য। কেন করলি এমন? আমার মেয়ের কি দোষ ছিল? তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য তুই আমার মেয়েকে এত বড় শাস্তি দিলি? তুই জানোস তোর জন্য আমার নাতনিটা গর্ভের ভেতরে মারা গেছে। তুই যদি আমার মেয়ের পাশে থাকতি তাহলে আজ এরকম হইতো না। আমার নাতনিটা সুস্থ থাকতো। অধরার আম্মুর কথা শুনে সবাই যেন থমকে গেল। অয়ন মাথার নিচের দিকে তাকিয়ে আছে। অয়নের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। অধরা ওর আম্মুর কাছে এসে চোখ মুছতে লাগলো আর বলতে লাগলো, আরে আম্মু, তুমি কাকে কি বলছো? তুমি যাকে ভাবছো ওই সে না তো। একজনের মতো 7 জন মানুষ আছে, তার ভেতরে ওই একজন। ওই সেই না তো। এইটা তুলের দেবর হয়। অধরার কথা শুনে অধরার আম্মু থমকে গেল। অয়ন চিৎকার দিয়ে বলে, আমি তুলির দেবর না, আমি তোমার হাজবেন্ড অয়ন। অধরা, আমি তোমার সাথে অন্যায় করেছি। হ্যাঁ, আমার সব দোষ। আমি আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী। আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। আমি যদি তোমাকে ছেড়ে চলে না আসতাম তাহলে হয়তো ওই সময় আমি তোমার পাশে থাকতাম।
তোমার খেয়াল রাখতে পারতাম। সেই দিন তুমি পানি না নিয়ে এসেছো, আমি তোমাকে নিয়ে এসেছি, দিতে পারতাম। সব দোষ আমার। আমার জন্য আমাদের সন্তানটা আজ এই দুনিয়ায় আলো দেখতে পারে নাই। অয়ন কথাগুলো বলে হাউমাউ করে কান্না করতে লাগলো। অয়ন কান্না করতে করতে অধরার পায়ের সামনে বসে পা জড়িয়ে ধরে বলে, অধরা, আমাকে আর একটাবার সুযোগ দাও। আমি তোমার ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। আমি তোমাকে কখনোই কষ্ট দিব না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। অধরা, আমাকে তুমি একটাবার সুযোগ দাও। আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বড্ড অসহায়। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। বিশ্বাস করো, আমি তোমার কাছে অনেকবার যেতে চাইছি, কিন্তু নিজের ভুলের জন্য আমি তোমার সামনে লজ্জায় কোন মুখ নিয়ে দাঁড়াবো বুঝতে পারছিলাম না। প্লিজ অধরা, আমাকে আর একবার সুযোগ দাও। অয়ন কথাগুলো বলতে লাগলো আর অধরার পা জড়িয়ে কান্না করতে লাগলো। অধরা অয়নকে বলে, পা ছাড়ো। একবার বিশ্বাস ভাঙলে সেই বিশ্বাস আর কারোর প্রতি আমার আসে না। তুমি আমাকে ছাড়ো, ডিভোর্স দিয়ে দিও। তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। আমি আর কোনো দিনও কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না। আমি একটা মৃত মানুষ। অধরা প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে এখনো ভালোবাসো। আমি জানি তুমি যত আমার উপরে রাগ দেখাও, তুমি আমাকে এখনো আগের মতো ভালোবাসো। তুমি অভিমান, ইগো সরিয়ে দেখো তুই আমাকে কতটা ভালোবাসো। প্লিজ একবার আমাকে সুযোগ দাও। অয়নের কথা শুনে অধরা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আমি কাউকে ভালোবাসি না। আমি কারোর উপরে রেগে নেই। প্রিয় মানুষদের উপরে রাগ অভিমান করা যায়। তুমি কে যে তোমার উপরে রাগ অভিমান করব? ওকে, তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি তো আমার আর হবেও না, তাই না? ওকে, আমি না থাকলে তোমার কিছু যায় আসবে না। তোমার ইচ্ছে। অয়ন উঠে দাঁড়ালো। অয়নের চোখ টেবিলের উপরে যেতে অয়ন দৌড়ে টেবিলের কাছে গিয়ে ফল কাটার চাকু নিয়ে নিল। সবাই অয়ন বলে চিৎকার দিলে অয়ন বলে উঠে, কেউ আমার কাছে আসবে না। আমার জীবন আমি বুঝে নিব, কেউ আসবে না। অধরা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আল্লাহর কসম, আমি তোমাকে আমার মন থেকে ভালোবাসি। অধরা, আমি তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি। আমার জন্য কখনো চোখের পানি ফেলো না। যাই হোক, একটা কথা বলবো, জাস্ট অধরা, আমার পালানোর অভ্যাস আগে ছিল না। অধরা, আমি আমার আম্মুকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। সেই মানুষটাকে কেউ কষ্ট দিলে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিতাম। আমার আম্মু মারা যাওয়ার পরে আমি আমার আব্বুকে ভুল বুঝে তার সাথে ঝামেলা করে বাসা থেকে বের হয়ে যাই। আমার ধারণা ছিল আমার আব্বু আর তার গার্লফ্রেন্ড মানে তোমার ফুপি মিলে আমার আম্মুকে মরে যেতে বাধ্য করছে। অনেক ভুল বোঝার কারণে আমি আমার ফ্যামিলির পরিচয় বদলে এতিমের পরিচয় নিয়ে চলতাম। আম্মুর মৃত শখ আমি কাটাতে পারি নাই। 1 বছর পর তুলির সাথে আমার পরিচয় হয়। ওর সব কিছু আমার ভালো লাগতে শুরু করে। আমি ওকে ভালোবেসে ফেলি। সেদিন আমি তোমার বিয়ে খেতে গেলাম। তুলির ফ্রেন্ডদের সাথে গিয়ে ফেসে গিয়ে তোমাকে আমার বিয়ে করতে হয়। আমি তোমাকে সেদিন রাতে সব বলে দিতে চাইছিলাম, কিন্তু তুলি আমাকে কসম দিয়েছিল। কি অয়ন, তুলিকে তুই ভালোবাসতি? রাফি, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। ভাইয়া, ওইটা অতীত। আমার সম্পূর্ণ কথা বলতে দাও প্লিজ। অধরা, তুলির কসমের জন্য আমি তোমাকে মিথ্যা অভিনয় করে সুখে রাখতে চেষ্টা করছি। আমি অনেকবার ট্রাই করছি বলার, বাট আস্তে আস্তে তোমার হাসি, তোমার কথা বলা, আমার প্রতি এত ভালোবাসা, স্নেহ, আমি আস্তে আস্তে তোমার প্রতি দুর্বল হয়ে যাই। বাট তারপর আমি বুঝতে পারি নাই তোমাকে ভালোবাসি। আমার মন শুধু বলতো তুলিকে ভালোবাসি, কিন্তু আমি সত্যিকারের ভালো আমি তোমাকে বেসেছিলাম, যেটা বুঝতে আমি পারি নাই। সেদিন তুলি আমাকে যা বলেছে তুমি তো শুনছো। আমি তুলির কথা আমি মেনে নিতে পারছিলাম না। আমার চারিদিকে ওর সাথে থাকা মুহূর্তগুলো ঘুরপাক খাচ্ছিল। আমার মনে একটা কথা বাজছিল, আম্মুর পরে কাউকে ভালোবাসলাম, সে আমাকে এভাবে ধোকা দিল। এইটাতে আমি ওর সামনে থাকতে পারছিলাম না। আমি যেখানে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কষ্ট বেড়ে যায়, আমি সেখানে থাকি না। যে আমার সাথে বেইমানি করে তার ছায়াও আমি পারাই না। অয়নের কথা শুনে তুলিকে রাফি থাপ্পড় মেরে বলল, তার মানে আমার ভাইয়ের জীবন নিয়ে খেলছস তুই? তুই জানোস আমার ভাই কতটা ইমোশনাল? ছোট থেকে আম্মু আর আমি ওকে কতটা সেফ রাখতাম। ও অল্পতে কষ্ট পেয়ে গেলে জ্ঞান হারিয়ে ফেলতো।
অসুস্থ হয়ে পড়তো, আর সেখানে তুই আমার ভাইয়ের লাইফ নিয়ে খেলছস। ভাইয়া, তুলি তোমাকে অনেক ভালোবাসে। তুলি কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওর ফাঁদে পা না দিলে কখনোই এমন হইতো না। আর ওকে ধন্যবাদ দেওয়া উচিত। ওর জন্য আমি অধরার মতো ভালো স্ত্রী পেয়েছিলাম। নিজের কপাল দোষে তাকেও হারিয়ে ফেলছি। ভাইয়া, আমার জন্য তুলিকে কিছু করো না, আমার কসম। অধরা, আই এম সরি। আর আমি মন থেকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। ভালো থেকো। গুড বাই। অয়ন চাকু দিয়ে গলায় যেই ফেস দিতে যাবে, অধরা সাথে সাথে সামনে থাকা টি টেবিলের উপরে গ্লাস নিয়ে সজোরে অয়নের হাতে মারলে অয়নের চাকু হাত থেকে পড়ে গেল। অয়ন হাতে ব্যথাই ধরতে অধরা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, ভালোবাসস তো? আমাকে একা রেখে চলে যাস কেন? আমি তোকে তিলে তিলে কষ্ট দিব। তুই কেন আত্মহত্যা করে সহজে মরবি? আমার অভিমান হতে পারে, আমি রাগ করব, অভিমান করব, তোকে বকা দিব, আমি তোর সিনিয়র। আই এম সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হয়েছে, আর সরি বলা লাগবে না। কথা দাও আর কখনো এমন আত্মহত্যা করতে চাইবা না। আমাদের মাঝে যত যাই হয়ে যাক, কখনোই এসব করতে চাইবা না। কথা বলে মিটিয়ে নেওয়া ভালো। পালিয়ে গিয়ে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। হ্যাঁ, তোমার উপরে আমার অনেক রাগ হয়েছিল, বাট তুমি তো আমাকে একবার বোঝাতে পারতে। বাট তুমি তা না করে আমাকে ফেলে চলে গেলে, কোনো খোঁজ খবর নাই। আমার অনেক রাগ হতো, অভিমান হইতো। আমার ভয় লাগতো। অধরা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর তুমি প্রেগনেন্ট ছিলে, আমাকে কেন বলো নাই? কি বলতাম? সারপ্রাইজ দিতে চেয়ে নিজেই তো সারপ্রাইজ হয়ে গেছিলাম। যাই হোক, এখন কান ধরে মাফ চাইবে আর বলবে আর কখনোই আমাকে ছেড়ে যাবে না। ধরো কান। অধরা অয়নকে ছেড়ে দিয়ে রাগী লুক নিয়ে তাকাতে, অয়ন সবার দিকে তাকাতে অয়ন অধরার কান ধরলে সবাই ফিক করে হেসে দিল। অধরা ভ্যাবাচেকা খেয়ে রাগী লুক নিয়ে তাকাতে অয়ন বলে, সরি সরি, এই কান না, আমার কান ধরতে বলছো? অয়নের কথা শুনে হেসে দিল। অয়ন কান ধরে ওর আব্বুর সামনে গিয়ে বসলো। ওর আব্বুর সামনে গিয়ে বলল, আম্মু, আব্বু, আই এম সরি, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে ওনাকে অনেক বাজেভাবে অপমান করেছি, অনেক অপমান করেছিলাম। আমি এক ভুল করেছিলাম, আর তুইও সেই আমার মতো কাজ করলি। যাই হোক, আর বৌমাকে ধোকা দিস না। সুযোগ দিয়েছে, সুযোগ কাজে লাগা। তাহলে বউকে নিয়ে যাই। বউ কান এখানে ধরবো না, রুমে ধরি। আমার কান ধরার ধান্দা, তাই না? কানের নিচে একটাই দিব। সবাই হেসে দিল। তুলি অয়নের সামনে দাঁড়িয়ে বলল, অয়ন, আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য এত কিছু হয়েছে। আসলে ফান করে অতিরিক্ত কোনো কিছু করা ঠিক না। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। থাক, ক্ষমা চাওয়া লাগবে না। তোমার জন্য আমার উপকারও হয়েছে। তোমার বোনের মতো একটা বউ পেয়েছি। অধরা মা, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। কাকি, এইভাবে বলেন না। আমি রাগের বশে আপনার সাথে রুডলি ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিয়েন। সবাই সবার থেকে ক্ষমা চেয়ে নিল। সবাই মিল হয়ে গেল। অয়ন অধরার কানে কানে বলে উঠে, আই লাভ ইউ বউ। অয়নের কথা শুনে অধরা মুচকি হাসি দিয়ে বলে, আই লাভ ইউ টু।